তিক্ততা থেকে ডিভোর্স, কারণ, উপাদান, অনিবার্যতা, নিবার্যতা। 4. তিক্ততা ডিভোর্সের বীজ। যে কোনো সম্পর্কের পতন শুরু হয় অত্যন্ত ছোট ছোট অমিল থেকে। এই অমিলগুলি হাজারো কারণে, অবস্থায়, বিষয়ে ঘটতে পারে, ঘটেও। যেমন চিন্তা বিচারে মূল্যায়নে মতানৈক্যের কারণে, আবেগ অনুভব ভালো মন্দ লাগার টানা পড়েনে, ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনার দ্বৈধতার সংঘাতে। এইগুলি প্রধানত মানসিক বা মনোভাবের অমিলে ঘটে। অবস্থার কারণে বলতে পরিবেশ পরিস্থিতি বোঝায়। যেমন ব্যক্তি কোনো একটি কাজে ব্যস্ত আছে, তেমন অবস্থায় অন্যজনের কোনো কথা, প্রস্তাব, আবদার বিরক্তিকর, অনাকাঙ্ক্ষিত মনে হতে পারে এবং সুতরাং প্রতিক্রিয়াটিও খারাপ, রূঢ়, তিক্ত হতে পারে এবং একটি আহত বোধের জন্ম দিয়ে মনের মধ্যে তিক্ততার অমিলের তরঙ্গ ভঙ্গ তৈরি করে তুলতে পারে। ব্যস্ত ব্যক্তি প্রস্তাবকারীকে রিফ্লেক্সিভ রিয়াকশানে, প্রতিবর্ত প্রতিক্রিয়ায় বা তাৎক্ষণিক জৈব এর প্রভাবে আহত বিদ্ধ করতে পারে। দেখছো না কাজ করছি, কি বলছো, পরে আসছি, এখন সময় হবে না, এখন সময় হলো ওই কথাটা বা ওই কাজটা বলবার, আর সময় পেলে না বলার, সময় অসময় বোধ থাকে না তোমার, ইত্যাদি প্রভৃতি যেসব পূর্ব ভাবনা চিন্তাহীন তাৎক্ষণিক প্রতিক্রিয়া ঘটে তা সাংস্কৃতিক বা বিচারশীল থেকে উচ্চারিত হয় না। ফলে ছোট ছোট কথা, কাজ, মানসিকতা প্রকাশ পায় যা অপর মনে তিক্ততার সৃষ্টি করে। স্থান, কাল, পাত্র, বোধ বিবেচনা না করে সারাদিন আমরা অনেক অনেক কথা বলি, কাজ করি। সেই সব কথা, কাজ বিন্দু বিন্দু মানসিক বিরক্তি, তিক্ততার সৃষ্টি করে। বিন্দু বিন্দু জলকণা, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা একসঙ্গে জড়ো হয়ে হয়ে এবং হতে হতে বিশাল সাগর, বিপুল মরুভূমি তৈরি করে ফেলে। একদিনে এটা ঘটে না, ধীরে ধীরে, ক্রমশ ক্রমশ, বারবার ঘটে ঘটে ক্ষত তৈরি হয় মনে, অনুভবে, চেতনায়। আর ক্ষতস্থানের সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা স্বাভাবিকভাবেই তীব্র, স্পর্শকাতর, তাৎক্ষণিক প্রতিক্রিয়ার কারণ হয়ে প্রকাশ পায়। তিক্ততা বাড়ে, ধীরতা হারায়, গ্রহণশীলতা কমে যায়। স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে অধিকতর বিরক্তির বিপত্তির কারণ হয়ে ওঠে। অধিকতর কেন? প্রথম কারণ অধিকতর স্বতন্ত্র প্রত্যাশা চেতনে অবচেতনে পূর্বস্বীকার হয়ে অপেক্ষা করে। অন্যান্য সম্পর্কের বেলায় পারস্পরিক প্রত্যাশার মাত্রা গুণ থাকে, স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে উভয়ত প্রত্যাশার মাত্রা গুণ অনেক অনেক বেশি থাকে, তাই আঘাত অনেক বেশি করে বাজে। দ্বিতীয় কারণ, নিউটনের তৃতীয় নিয়মে প্রতিটি আঘাতের জন্য একটি প্রত্যাঘাত, বিপরীত ও সমান প্রত্যাঘাত অপেক্ষা করে থাকে। সুযোগও থাকে, কারণ দ্বৈত দাম্পত্য জীবন একটি বৃত্তের মধ্যে থাকছে, এড়িয়ে যাওয়া যাচ্ছে না। তৃতীয় কারণ, ধরা আছে যাবে কোথায় মনোভাব, যা বিবাহ উত্তর জীবনে পরিবার, সমাজ, ব্যক্তিমন উপহার দেয়। মালিকানাবোধ এবং সেন্স অব পজিশন বা অধিকার বোধ। চতুর্থ কারণ, সেক্স বিন্যাস তাড়না উপলব্ধি। পুরুষ শাসিত সমাজে পুরুষ দিনের বেলায় সম্রাট আর নারী রাতের অন্ধকারে রানী। কামনা বাসনার টানা পড়েনে এখন একটা চাপান উত্তর জৈব স্বভাবের আবেগীয় প্রতিশোধ প্রবণতার ফল। তিক্ততা ক্রমশ বৃদ্ধি পেতে বাধ্য। পঞ্চম কারণ, পারস্পরিক দোষারোপের চাপান উত্তর। কেউ ছাড়ার পাত্র নয় যখন অন্য কেউ উপস্থিত থাকে না, তখন মন মুক্ত আর মুখ আলগা হয়ে যায়। এ পর্যন্ত শুধু স্বামী এবং স্ত্রী যখন দুজনে একা একা থাকে তখনকার অবিবেচনাপ্রসূত, অদূরদর্শী এবং অতএব জৈব জান্তব এর প্রকাশে ঘটমান তিক্ততার বিবরণ দেওয়া হলো। এই ব্যক্তি বৃত্তের বাইরে বৃহত্তর পারিবারিক একটি প্রসারিত বৃত্ত থাকে, যেখানে স্বামী ও স্ত্রীকে মিলতে হয়, মিশতে হয়। যেমন অধিকাংশ ক্ষেত্রে শ্বশুর, শাশুড়ি অথবা অন্যান্য অনেকানেক কম বেশি আপনজনেরাও থাকে। আবার যেখানে টবে তোলা শহুরে জীবনের গৃহে, ফ্ল্যাটে মাত্র দুজনই থাকে, সেখানেও অনাপন গৃহসেবিকারা থাকে, পরিচিত জনেদের আনাগোনা প্রতিক্রিয়া থাকে। এই দুই রকম ছাড়াও দ্বৈত বৃত্তে সন্তান থাকলে বৃত্ত পরিসরের গুণ মাত্রাগত পরিবর্তন ঘটে যায়। একে একে দেখা যায় এই তিন রকমের পরিসর পরিবর্তনের কি প্রভাব তিক্ততার সৃষ্টি করে, বাড়িয়ে তোলে এবং ডিভোর্স মুখিতা শক্তির যোগান পায়। প্রত্যেক দম্পতির জীবনে দুই প্রস্থ মা বাবা থাকে। তারা উভয়েই শ্বশুর শাশুড়িও বটে আপেক্ষিকভাবে, কিন্তু তাদের মধ্যে স্বামীর মা বাবা, যারা স্ত্রীর শ্বশুর শাশুড়ি, তারা সমাজ সংস্কারের কারণে অধিকতর শক্তিশালী। পুত্রবধূর জীবন নিয়ন্ত্রণের সেই একই কারণে অধিকতর অধিকারী বলে মনে করে। এই শক্তি এবং অধিকার
সবসময় মনোবিজ্ঞানসম্মত পথ পদ্ধতিতে শিলিত সেচিত হয়ে প্রকাশ পায় না। অধিকাংশ সময় অহং আত্মম্ভরিতা আবেগতাড়িত জৈব সামাজিক এর প্রণোদনায় প্রকাশ পায়। এমনকি পুত্র ও পুত্রবধূর জীবনকে সঠিক পথে চালিত করতে এরা এতই উদ্গ্রীব থাকে যে একাধিক ভ্রান্ত পূর্ব শিকারের বশবর্তী হয়ে দিনান্ত নিশান্ত ভুলের পাহাড় তৈরি করে করে তিক্ততার প্রবাহকে বন্যার আকার দিয়ে ফেলে। এসব ভ্রান্ত পূর্ব শিকার এবং তজ্জনিত ভুলগুলির কয়েকটি বলা যাক। 4.1 ভ্রান্ত পূর্ব শিকার ও তজ্জনিত ভুলগুলি। প্রথম, ওরা কিছু বোঝে না। শিক্ষায়, অর্থে, পেশায়, কাজে কর্মে দক্ষ ও নিপুণ হলে কি হয়? ওরা জীবন ও সংসার বিষয়ে একেবারেই অনভিজ্ঞ, অজ্ঞ, অবুঝ। শ্বশুর শাশুড়িরা নিজ নিজ ফেলে আসা জীবনকে ভুলে গিয়ে স্মরণ না করে, স্থান কাল যোগ্যতা বিচার না করেই শুধুমাত্র সম্পর্ক, বয়স, আত্মম্ভরিতার জোরে এমন করে ভাবতে ভালোবাসে। ভাবতেই পারে না যে প্রত্যেকেই প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি বিষয়েই অনভিজ্ঞ, অজ্ঞ থাকতে বাধ্য, অনিবার্যভাবেই বাধ্য। ভাবতে পারে না যে অভিজ্ঞতা বাইরে থেকে ইনজেক্ট করে ঢুকিয়ে দেবার বিষয়ই নয়, নিজ নিজ অর্জনে প্রাপ্য। ভাবতেই পারে না যে যোগ্য সন্তানরা নিজ নিজ যোগ্যতাই জীবনযাপন করবে, সমস্যার সমাধান খুঁজে নেবে, প্রয়োজন হলেই অপরের পরামর্শ নির্দেশ তারা নিজেরাই চেয়ে নেবে। তাই সন্তানদের স্বাধীনতা না দিয়ে, তাদের নিজ নিজ অধীন জীবন যাপনে সম্মতি না দিয়ে মা বাবার ইচ্ছাধীন জীবন যাপনে বাধ্য করতে চায়। আগ বাড়িয়ে, অপ্রয়োজনীয় এবং প্রায়শই অনাকাঙ্ক্ষিতভাবে উপদেশ নির্দেশ দিতে, উপকার করতে এগিয়ে যায় এবং তিক্ততার বিষ বা আগুন তিলে তিলে বা ঘটি, বালতি, মশাল পরিমাপে ঢুকিয়ে দেয়, ধরিয়ে দেয়। দ্বিতীয়, পুত্রকে কেড়ে নিচ্ছে, পর করে দিচ্ছে। দাম্পত্য নৈকট্য শ্বশুর শাশুড়ির মনে এক অহেতুক বঞ্চনাবোধের জন্ম দেয়। গর্ভধারিণী জননী পুত্রকে নিজের অংশ বলে মনে করে। ধারণাটি প্রথমে শৈশব বাল্যে সঠিক, পরে কৈশোরের তারুণ্যে আংশিক বেঠিক এবং তারপরে যৌবনে সংসার স্থাপনে একেবারেই বেঠিক। শুধু জৈব অংশ নয়, তার সঙ্গে যোগ হয় মালিকানাবোধ, অধিকারবোধ, অভিভাবকত্ব ইত্যাদি, যা সেই বয়স পর্ব অনুযায়ী সঠিক অংশ, আংশিক সঠিক, বেঠিক। এই সব শাশুড়িরা রাতের বেলায় দুপুর যদি হয়, দুপুরবেলায় রাত হবে না কেন গোছের বালখিল্য যুক্তিতে পুত্র সন্তানের উপর সর্বসত্ব আজীবন ভোগ দখলের মোকরারি অধিকারী চেয়ে চোরাবালিতে ঢুকে যায়। একই পেটে ধরেছির যুক্তি দেখিয়ে কোনো শাশুড়ি মাই কন্যা সন্তান বিষয়ে অনুরূপ দাবি, সিদ্ধান্ত, মনোভাব প্রকাশ করে না। এবং তৃতীয়ত, কোনো শাশুড়ি নিজ নিজ পুত্রবধূ অবস্থানের কষ্ট, যন্ত্রণা, অভিজ্ঞতাকে নিজের পুত্রবধূর জীবন থেকে সরিয়ে মুছে অপনীত করে দিয়ে বা তুলতে চায় না। স্ববিরোধমূলক এইসব বিষয়সমূহ এদের মনে মাথায় কোনো প্রভাব ফেলে না, যদি বা যতটুকু ফেলে তা অবচেতনের প্রণোদনায় প্রকাশিত সুপ্ত গুপ্ত প্রতিশোধ বাসনা। শ্বশুরমশাইরা জানলে বুঝলে টের পেলেও রাগ কাড়েন না, কারণ তারা সংখ্যের পুরুষ হয়ে ভোগে উপভোগে মগ্ন থাকে। কিসের ভোগে, কিসের উপভোগে তা পরে বলা হচ্ছে। ওইসব গার্হস্থ্য ব্যাপারে তোমার মাই শেষ কথা বলে খবরের কাগজে মুখ ঢাকে অথবা বাজারের থলি হাতে পালানোর পথ খোঁজে। অবশ্যম্ভাবী ফল হিসেবে পুত্রের মনে আনন্দ ও বিষাদ, হাসি ও অশ্রু একই সঙ্গে ঝরে। বধূটির মনে তিক্ততা জ্যামিতিক নিয়মে বেড়ে চলে। ত্রিপ্রান্ত আক্রমণে পর্যুদস্ত হয়ে তিক্ততার গুণমাত্রা বেহিসাবীভাবে বেড়ে যায়। তৃতীয়, পুত্র বিষয়ে মূলধন, লগ্নি করা সম্পদ, ক্যাপিটাল ইনভেস্টেড মনোভাব অথবা ছেলে আপন, মেয়ে বা বউ পর, যে না বোঝে সে পরপর, এই ধারণার প্রান্ত প্রথিত মান্য স্বীকৃত বিশ্বাস মনোভাবের ভ্রান্তি। এই কারণে শ্বশুর এবং শাশুড়িও ছেলের বিয়ে দিয়ে কামারশালে বসে কামারগিরি করে। পুত্রকে নয়, মেয়েকে বা বউকে আগুনে পুড়িয়ে হাতুড়ির আঘাতে আঘাতে কাম্য প্রার্থিত আকারে গড়ে তুলতে চায়। মাঝে মাঝে আদরের জলে ডোবায়, আবার গরম করে, আবার হাতুড়িযোগ্য করে লোহার পাটে তোলে। মূলধনে হাত দিতে চায় না বলে সোনার আংটির আবার ব্যাঁকাতাড়া কি বলে নির্বিচারে পুত্রের গঠনে, বিনির্মাণে, মেরামতিতে কখনোই মন দেয় না। লোহা, তামা, কয়লা, পেতল যাই হোক না কেন, তাকে সোনা বলে ধরে নিলে নিজেদের ধোঁকা দেবার পথটিও সঠিক মনে হয়। মা বাবার অর্থাৎ শ্বশুর শাশুড়ির এমতো মনোভাবের আশকারা পেয়ে অধিকাংশ পুত্ররাই নিজেদের সংশোধনের প্রয়োজন বোধ করে না, নেশাগ্রস্ত উপভোগে মশগুল থাকে এবং স্বামী স্ত্রী যুদ্ধে, সংঘর্ষে মা বাবার কথা, মনোভাব, ঘোষণাগুলি উদ্ধার করে বুলেট হিসেবে স্ত্রীর বিরুদ্ধে ব্যবহার করে। এখানেও তাই তিক্ততা জ্যামিতিক হারে বাড়তে থাকে। চতুর্থ, তুলনার ভ্রান্তি। প্রতিতুলনার মধ্যে পুত্রবধূর বা স্ত্রীর দোষ ত্রুটি দেখিয়ে ধরিয়ে দেওয়া। অন্য বাড়ির বউয়ের সঙ্গে তুলনা করে শ্বশুর শাশুড়ি পুত্র যা বলতে বোঝাতে চায়
তার মধ্যে একাধিক ভুল থাকে বলে বিষের মতো প্রতিক্রিয়া ঘটে। তিক্ততা মাত্রা ছাড়া হয়ে ওঠে যদি পুত্রবধূ যুক্তিতর্ক করে, অথবা যদি মৌন থাকে তাহলে তো তার মনের মধ্যে আগ্নেয় অনুভবগুলি বিসুভিয়াসের মতো সময় ও সুযোগ খুঁজবে, প্রলয়ঙ্কর অগ্নুদ্গারের অপেক্ষায়। ভুলগুলো কেমন? এক, যদি বউকে অপর বাড়ির বউয়ের সঙ্গে তুলনা করা হয় তাহলে সেই বাড়ির শ্বশুর শাশুড়ি স্বামীর সঙ্গে তুল্য হতে হয় ও এ বাড়ির শ্বশুর শাশুড়ির পুত্রের। দুই, অপর বাড়িতে কয়েকটি 24 ঘন্টা পর পর বাস করে পেরিস্কোপিক দৃশ্য না দেখে বাস্তবে সামনাসামনি প্রত্যক্ষে জেনে নিতে হয়। তিন, কোনো দুইটি বাড়ির ব্যক্তি বউ কখনোই সর্বসম আঙ্কিক জ্যামিতিক ভাবনায় সর্বসম হয় না, হতে পারে না। চার, ভালো হতে হলে ব্যক্তি ভালো হওয়ার যোগ্য বলেই ভালো হবে, অন্য ভালো বলে কাউকে ভালো হতে বলার মধ্যে অনেক অনেক দুষ্ট অনুমান থেকে যায়, যা সব ছড়িয়ে ছাড়িয়ে দিলে শ্বশুর শাশুড়ি পুত্রের পক্ষে হজমযোগ্য হয় না। এবং সর্বশেষ ভ্রান্তিটি হবে নেতিবাচক পথে তৈরি করা হিতে বিপরীত বা বিরক্তি তিক্ততার প্রবাহটি খুলে দেওয়া। পঞ্চম, কর্তব্য না করে অধিকার ভোগ করা। বাবা মা পুত্র ইত্যাদি জৈব ঘটনা, কিন্তু অভিভাবক অভিভাবিকা পরিবারে বর্তিকাবাহী ইত্যাদি সামাজিক সাংস্কৃতিক কর্তব্য অধিকার বোধক অভিধা বা সংগার্থ সম্পর্ক। জৈব স্ব এর বাইরে ঊর্ধ্বে আর কিছুই লাগে না মা বাবা পুত্র হতে, কিন্তু অভিভাবক ইত্যাদি অভিধা পেতে হলে জৈব স্বকে পার হয়ে ছাড়িয়ে দ্বিতীয় ও তৃতীয় স্ব এর অভিব্যক্ত উদ্বর্তিত উত্তরিত হতে হয়। এই হওয়াগুলি না হয়েই সেই অভিধাগুলির সুযোগ নেওয়া ব্যবহার করা অতীব দোষাবহ। প্রসব করলেই হয় না মাতা, মা হওয়া কি মুখের কথা? কি আশ্চর্য, বাবাদের বেলায় অনন্ত নীরবতা এখানেও প্রকট, যেন বাবা হওয়াটা মুখের কথা ইত্যাদি। ঘোষণা প্রশ্নে এই অভিব্যক্তি ঊর্ধ্বতন উত্তরণের কথাটাই সোচ্চার। আমার চেম্বারে উপস্থিত অনেক কাউন্সিলই মা বাবাকে যখন বলেছি প্রভেদের দিকে অর্জন অধিকার প্রাপ্তির প্রয়োজনের বিষয়ে নজর দিতে বলেছি, তখন তারা বিস্মিত হয়ে মৌন থেকেছেন। কখনো বা কেউ স্বীকার করেছেন যে তেমন করে মা বাবা থেকে অভিভাবকের উত্তরণ ঘটাতে পারেননি, ঘটানোর দরকার আছে তাও ভাবেননি। এমতো ভ্রান্ত ধারণা চিন্তা সংস্কারের বশে যখন এরা পারিবারিক অধিকার ভোগে দোর্দণ্ড হয়ে ওঠেন, তখন সচেতন কম বেশি শিক্ষিত এবং কম বেশি স্বাধীনচেতা ব্যক্তিরা পুত্র বা পুত্রবধূরা বিব্রত বিরক্ত বোধ করে, কখনো মৌন থেকে মেনে নেয়, কখনো প্রতিবাদে মুখর হয়ে ওঠে। তিক্ততা মাত্রা ছাড়া দিক গতি গন্তব্য খোঁজে, বিকল্প খুঁজে না পেয়ে ডিভোর্সকেই একমাত্র বিকল্প বলে আঁকড়ে ধরে। ষষ্ঠ, অর্ধশূন্য গ্লাস দৃষ্টিভঙ্গি বা নেতিদৃষ্টি, খুঁত ধরা মানসিকতা। প্রত্যেক শ্বশুর শাশুড়ি ও পুত্রের মধ্যে আমি অনেক জানি, সঠিক জানি আমার, সুতরাং বুঝিয়ে শিখিয়ে করিয়ে নেবার অধিকার আছে, দায় আছে। পুত্রবধূর পক্ষে যাবতীয় নির্দেশ উপদেশ মেনে চলবার দায়িত্ব ও কর্তব্য আছে। এমতো ঊর্ধ্বমন্যতা বা সুপিরিয়রি কমপ্লেক্স থাকে এবং প্রকাশ পায়। এরা যে সম্ভাব্য এবং বাস্তব হীনমন্যতাবোধ বা ইনফিরিয়রিটি কমপ্লেক্স এর প্রকাশ, তা তারা বোঝে না। সচেতনে অচেতনে সম্পর্কের এই তিনজনই হৃষ্টচিত্তে মুক্ত মনে পুত্রবধূর কোনো কাজই প্রশংসাযোগ্য উন্নত মানের উৎকর্ষসূচক বলে বলতে পারে না। একটা কিন্তুর চাবুক না লাগালে আমার কাজটার মূল্যায়নটা হীনমানের বলে প্রতিপন্ন হতে পারে। অন্তত বৌমা তেমন মনে করতেই পারে। এখন একটা ভয় থেকেই যায়। তাই প্রথম থেকেই শাশুড়িরা সেনাপতির ভূমিকা নিয়ে বউকে সঠিক করার কাজে পথে ভাবনায় চেতনায় চলনে বলনে মেলামেশায় পয় করে প্রশিক্ষিত করে তুলতে লেগে যায়। নবাগত রমণী অথই জলে পড়ে, বারবার জল গিলে গিলে তিতি বিরক্ত হয়ে আর স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় ভেবে স্বামীর দ্বারস্থ হয়। নিষ্ফল পাদপের মতো স্বামীটি তাৎক্ষণিক সন্ধি করার জন্য যা বলে এবং অতঃপরে করে তা দ্বিরাচার, মিথ্যাচার, অত্যাচার, ব্যভিচার। যে ভাষায় ভাবে এবং ভঙ্গিতে নবাগতাকে পথে আনা হয়, সিধে করার প্রক্রিয়াটি চলে, তার সংক্ষেপে ওভাবে করবে না, ওখানে দাঁড়াবে না, ওইভাবে কথা বলবে না, শত শত ওভাবে নয় এর মিছিল। আবার কখনো মা বাবা বাপের বাড়ি থেকে কিছুই শেখায়নি, ওরা কি কিছুই জানে না, তোমার কি একটু আক্কেল বুদ্ধি থাকতে নেই ইত্যাদি নেই এর গুলিগোলা চলতে থাকে। এইসব শুদ্ধিকরণের জন্য সদর্থক ভাষা ভাব ভঙ্গি প্রতিটি ক্ষেত্রেই ব্যবহার করা যায়, কিন্তু কখনোই তা হয় না। যেমন বলাই যায় যথাক্রমে এভাবে করো, এভাবে করবে, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াবে, এইভাবে বলবে। কেন শুধুমাত্র অপারেটিভ বা নির্দেশাত্মক সদর্থক কথাটি বলা যাচ্ছে না? কেন সঙ্গে সমালোচাংশ ইনজেক্ট
করে বলা হচ্ছে? এর উত্তর সেই মনোভাব, সেই দৃষ্টিভঙ্গি, খুঁত ধরার মানসিকতা প্রথমেই উল্লেখ এবং ব্যাখ্যা করেছি। সপ্তম, ধরে নিয়ে অনুমানকে সঠিক বলে নিশ্চিন্ত হয়ে কথা বলা, নির্দেশ দেওয়া, সমালোচনা করা। প্রত্যক্ষের স্বরূপ বিষয়ে একাধিক গ্রন্থে প্রাসঙ্গিক বিশ্লেষণ করেছি। বলেছি, প্রত্যক্ষে আমরা কখনোই কে পাই না, তথ্য, বিষয়, ঘটনা, বস্তুকে আমরা পাই না, কারণ তখন মনে কতে আরোপিত হয়ে একটা কে তৈরি করে ফেলে। হচ্ছে পূর্ব অভিজ্ঞতা, স্মরণ, ভাবনা, আবেগ এবং এইসবের যাবতীয় সঠিক বেঠিকগুলি। অনুমানেও তাই। প্রদত্ত থেকে অপ্রদত্তে যাই বলে কখনোই 100% নিশ্চয়তা থাকার কথা থাকে না, বিশেষ করে সেই অনুমান যখন অপরের মন মানসিকতা, ইচ্ছা, আকাঙ্ক্ষা ইত্যাদি কেন্দ্রিক হয়। তবুও সেই গকেই বলে আমরা যখন নিশ্চিত হয়ে কথা বলি, নির্দেশ দিই, নিন্দামন্দ করি, তখন আগুনের ফুলকি সেই মনে লেলিহান শিখা বা গনগনে তাপের সৃষ্টি করে। জেনে নেবার চেষ্টা করি না, যে কোনো উত্তরকে মেনে নিতে পারি না বা রাজি হই না, কারণ আমাদের দাম্ভিক নিশ্চয়তা এবং আগুন নেভানোর বদলে প্রশ্ন প্রতিপ্রশ্ন করে তাকেই লেলিহান করে তুলি। কখনো সেই আগুনকে প্রসারিত করে গৃহের অন্যান্য ব্যক্তিদের মধ্যে বাদ প্রতিবাদের ঝগড়া কলহের মাধ্যমে ছড়িয়ে দিই। বিকল্প খুঁজে না পেয়ে অন্ধের মতো, নির্বোধের মতো ডিভোর্সের পথ ধরি। অহংকার, আত্মম্ভরিতা মূল কারণ হয়ে প্রকাশ পায়। অষ্টম, অবিশ্বাস, অনাস্থা, সংশয় সম্পর্ককে তিক্ত করে তোলে। দ্বিপ্রান্তিক ক্ষতির কারণ। কথা দিয়ে কথা না রাখা, প্রতিজ্ঞা করে তা পূরণ না করার মতো ঘটনা ব্যক্তি সম্পর্কে বা পরিবারের মধ্যে প্রায়ই ঘটে। তার যথেষ্ট এবং উপযুক্ত কারণও থাকে, কিন্তু সেই অক্ষমতা বা সেই অপূরণ কখনো এমন করে আহত ব্যক্তির কাছে সামনে ব্যাখ্যা করে বলে বোঝানো, দুঃখ প্রকাশ করা হয় না। তেমন সংস্কার এবং মানসিকতা ইগোতে আঘাত করে বলে বড়রা গ্রহণ করে না, ছোটরা তাই দেখে দেখে শিখে নেয়। তুল্য মূল্য তর্কের পথ ভেবে রাখে। তোমরা কথা রাখোনি, প্রতিজ্ঞা পূরণ করনি, তার বেলায় কেউ কারো কথায় ভরসা রাখতে না পারাটা যে কি মারাত্মক অবস্থার সৃষ্টি করে, এবং সেই সৃষ্ট অবস্থা আর যেসব ফলাফল টেনে আনে তা প্রত্যেক পরিবার হাড়ে হাড়ে জানে, হাড়ে হাড়ে বোঝে। তবুও কথার খেলাপ করা যেন বড়দের অধিকারের মধ্যে পড়ে। প্রতিজ্ঞা ভুলে যাওয়া যেন কোনো বিরাট ব্যাপারই নয়, এমন একটা হালকা মনোভাব টান প্রকাশ করে বসে। ফলে ব্যক্তি সম্পর্কে ভাঁটার টান ধরে, মনের মধ্যে নেতিবোধের তিক্ততা জেগে থাকে, আর বিশাল আস্থা, নির্ভরতা, দাম্পত্যের ভিত তলে তলে তিলে তিলে নষ্ট হতে থাকে। একসময় এই তিল জড়ো হয়ে তাল হয়ে ওঠে, আর স্বামী স্ত্রী এবং অন্যজনেরাও তাল না পেয়ে, পথ বা বিকল্প খুঁজে না পেয়ে ডিভোর্স রূপ ওঝার সন্ধান করে। নিজ নিজ বুদ্ধি, বিবেচনা, বিকল্প অনুসন্ধান ক্ষমতাকে গয়ায় পিণ্ড দানান্ত ত্যক্ত বলে তাবিজ কবজ চাল পড়াতে আত্মসমর্পণ করে, অথবা ডিভোর্সের সর্বপাপ হরির সংকল্পে বিসর্জন দেয়। এখানে কথার খেলাপ আর প্রতিজ্ঞা পূরণ না করার মধ্যে যে পার্থক্যটি আছে তা বলে রাখি। কথার খেলাপ ঘটে দৈনন্দিন এর মাপে, ঘটনা, পরিস্থিতি, মনের বিস্মরণের নানাবিধ কারণে। বিনম্র ভুল স্বীকারের মাধ্যমে সেই খেলাপকে সহজে শুধরে নেওয়া যায়, এবং খেলাপে আচরণের ঘাটতি ঘটে, কিন্তু স্ববিরোধ ঘটে না। প্রতিজ্ঞা ব্যাপারটা দীর্ঘ জীবনের মাপে ঘটে। যুক্তিসিদ্ধ চিন্তা ভাবনা আর বাস্তব সিদ্ধ আচার আচরণে পূরণ করা যায়। পূরণ না করাটা বা অস্বীকার করায় ব্যক্তিত্বের লঙ্ঘন ঘটায় এবং অনিবার্য স্ববিরোধ ঘটে। প্রথম ক্ষেত্রে যথাযথ ব্যাখ্যা বিশ্লেষণে খেলাপ এর দোষ লাঘব বা খণ্ডন ঘটানো যায়। প্রতিজ্ঞাভঙ্গ হলে দ্বিখণ্ডিত ব্যক্তিত্ব তাদাত্ম্য হারায়, নিজস্বতা হারায়, ব্যাখ্যা বিশ্লেষণে লাঘবযোগ্য নয়, অনুসরণে, পূরণে উত্তরণ যোগ্য। নবম, বন্ধুকে শত্রু করে তোলা। যদিদং তদিদং মন্ত্র উচ্চারণ করে অগ্নিসাক্ষী রেখে একটা সর্বোত্তম বন্ধুর সম্ভাবনাকে নিকৃষ্টতম দুর্বিনীত শত্রু করে তোলার বীজ তোলার নাম পরিবার। কুশীলবদের কথা বারবার বলেছি, কিন্তু নায়ক নায়িকা হলো সেই দুজন যারা মন্ত্রপাঠ করেছিল। জন্তু জানোয়ারদের পরিবারের দেখাশোনা তারা নিজেরা করে না, প্রকৃতি করে। প্রবৃত্তি নিয়মে ঘটতে থাকে। মানুষ যখন তাদের লালন পালন করে, তখন পোলট্রি, পিগারি ইত্যাদি বেলায় প্রশিক্ষণের দরকার পড়ে, কিন্তু মানুষের নিজেদের বেলায় না কোনো প্রশিক্ষণ, না কোনো বইপত্র থেকে জেনে বুঝে নেওয়া, না কোনো মনোবৈজ্ঞানিক কাউন্সেলিং আবশ্যিক বলে মনে করা হয়। কেন? সেই জৈব এর প্রণোদনা, শিক্ষিত, সংস্কৃতিবান এবং বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণ যখন শুধুমাত্র জৈব যৌন এর নির্দেশকেই, প্রবৃত্তিকেই একমাত্র অভিভাবক বলে মনে করে, এবং অনুরূপ মা, মাসি, বন্ধু বান্ধবদের কাছ থেকে নির্দেশ পরামর্শ গ্রহণ করে সম্পর্কের গঠন, নির্মাণ, বিনির্মাণে মন দেয়, তখন নেতিবাচক আবেগ, অনুভব, প্রতিক্রিয়াগুলি
স্বাভাবিক প্রকাশ পায়। শিলিত সংস্কৃতি বিবেচিত প্রতিক্রিয়ার গঠনই যেহেতু কোনো প্রশিক্ষণের মাধ্যমে ঘটেনি, তাই জৈব প্রধান ইগো, অহংকার, আত্মম্ভরিতা সব কিছুই নষ্ট ভ্রষ্ট করে দিতে থাকে। গৃহ একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়, একজন প্রতিজন অন্যজনের শত্রু বলে প্রতীয়মান হতে থাকে। এখানেও সেই বিকল্প পথের আচরণের ভাবনার প্রশিক্ষণ নেই বলেই ডিভোর্সকেই বিকল্প বলে শিং নাড়ানো চলতে থাকে ব্যক্তির অধিকারের দম্ভের শিং। দশম, মনের স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য, ক্রিয়াশীলতা ইত্যাদি বিষয়ে অসীম অজ্ঞতার পাশাপাশি অনন্ত জ্ঞানের অধিকারী বোধ। সব জানি, সবই জানা আছে, এমন একটি প্রত্যয় অন্যান্য নানাবিধ সামাজিক সাংস্কৃতিক অধিকার অনধিকারের সঙ্গে যুক্ত হয়ে ব্যক্তির ভরাডুবি ঘটায়। মন বিষয়ে সবিশেষ জানা থাকে না বলে প্রতিটি ক্ষেত্রেই যখন আগুন ধরে তখন সেই আগুনকে নির্বাপনের প্রক্রিয়া জানা না থাকায় যা যা প্রত্যেকে করে তাতে আগুন বেড়ে যায়, ছড়িয়ে যায়, অন্যকে সকলকে গ্রাস করে নেয়। মনের কষ্ট, যন্ত্রণা, দুঃখ নিরাময়ের জন্য অনেকানেক মনের গ্রাহ্য মনোরম পথ আছে। সেই পথ প্রকরণগুলি জানা থাকে না, কিন্তু বিপরীতক্রমে ভ্রান্ত পথ প্রকরণ অনুসরণ করে আগুনের মতোই সেই কষ্ট, যন্ত্রণা, দুঃখকে ছড়িয়ে যেতে দেয়, লেলিহান করে তোলে। তখন বারবার ঘোষণা চিৎকৃত হয়ে ওঠে, ডিভোর্স, ডিভোর্স, ডিভোর্স। এই মনের বিষয়টি এখন বিশ্লেষণ করে দেখা যাক। 5 পয়েন্ট। তিক্ততার মূলে মানসিক উপাদানগুলি। মন অবশ্যই একটি জটিল সমগ্র, অস্পষ্টভাবে চিহ্নিত ব্যক্তিকেন্দ্রের বা প্রত্যক্ষ উৎসের নাম। একে, মনকে তার বিভিন্ন উপাদানে, গঠনে, ক্রিয়াশীলতায়, স্তরে, অবস্থানে বুঝে না নিলে প্রতিনিয়ত মনান্তর, মনের অন্তর, বিভেদ, বিরূপতা ঘটাতে পারে এবং ঘটে। আমার কথাটি তুমি বোঝোনি, আমি ওই কথাটা বলিনি, তুমি আমাকে ভুল বুঝছো ইত্যাদি অনুভব, প্রকাশ, বেদনা বোধগুলি হেতু এই জটিলতা। এই জটিলতার জট ছাড়িয়ে মনকে সহজ করে নেওয়া যায়, সহজ করে প্রকাশ করা যায় যদি সঠিকভাবে নিজ নিজ মনকে এবং সেই একইভাবে অপরের মনকেও জেনে বুঝে নেবার, চলবার, প্রকাশ করবার এবং জট ছাড়বার প্রকরণগুলি জানা থাকে। এই জানাটা যখন থাকে না, যখন জানাটা নেই কিন্তু সব জানতার আত্মম্ভরিতা আছে, এবং যখন জানার জন্য যে মুক্ত একটা মন চাই তা না থাকে, তখন প্রতিটি চিন্তাভাবনার প্রকাশে, প্রতিটি আচরণে, প্রতিটি আশা আকাঙ্ক্ষার কামনা বাসনার উদ্ঘাটনে আমরা ভুলের পর ভুল করে বিরক্তির, তিক্ততার পাহাড় গড়ে তুলি। মনকে জানতে হলে মনের উপাদান, গঠন, স্তর, ক্রিয়াশীলতা এবং প্রকৃতি, নেতি বা ইতিবাচকতাকে অবশ্যই জেনে বুঝে নিতে হবে। উপাদান বলতে চিন্তা, বিচার, ভাবনা, আবেগ, অনুভব, চাঞ্চল্য এবং কামনা বাসনা আকাঙ্ক্ষাকে বোঝায়। এদের সঙ্গে প্রকৃতি প্রয়োগ করলে সেই উপাদানগুলির সদর্থকতা, নেতিবাচকতা এবং মধ্যবর্তী অনেকানেক মাত্রামানের অবস্থা ঘটে। গঠন বলতে মনের অভ্যন্তর, ইগো, সুপার ইগো ও ইগোকে বোঝায়। এদের সঙ্গে প্রকৃতি, স্তর, ভিন্নস্ততা এবং উদ্দেশ্য অভিপ্রায় যুক্ত হয়ে মনকে তার ক্রিয়াশীলতায় প্রকাশ করে। মনের স্তরগুলিকে সচেতন, প্রাকচেতন ও অবচেতনে ভাগ করা হয়েছে। এখানেও প্রকৃতি ইত্যাদির প্রভাবে বিভিন্ন রকমের মন মানসিকতা প্রকাশ পায় এবং বিভিন্ন স্তরের সচেতনতা, অসচেতনতার দেখা মেলে। ক্রিয়াশীলতা বলতে মনের অভ্যন্তর দিকগুলির, উপাদানগুলির প্রকাশ, প্রভাবিত আনুষঙ্গিক আচার আচরণের রকম সকম এবং বিষয় ব্যাপারকেন্দ্রিক প্রতিক্রিয়া, বিবেচিত ক্রিয়া বা প্রতিক্রিয়া, ক্রিয়ার অভাবকে বোঝায়। প্রতিক্রিয়া সমান প্রতিবর্ত, রিফ্লেক্সিভ, জৈব স্বপ্রণোদিত তাৎক্ষণিক ক্রিয়া। বিবেচিত ক্রিয়া সমান বিকল্প ভেবে গ্রহণ বর্জনের নীতি প্রয়োগ করে কাজ করা বোঝায়। আর ক্রিয়ার অভাব সমান মৌন থাকা, দেহভাষাকে নিয়ন্ত্রণ করা এবং অবশ্যই সাংস্কৃতিক বৌদ্ধিক স্বয়ের প্রয়োগকে বোঝায়। অন্য গ্রন্থে বিস্তারিতভাবে যা বলেছে তা এখানে সংক্ষেপে বলা হলো। বিশেষ স্মরণযোগ্য অংশ হলো মনের অভ্যন্তর দিকগুলির বা উপাদানগুলির অবস্থা, অবস্থান, ক্রিয়াশীলতা, কগনিটিভ, ইমোটিভ, কোনেটিভ উপাদানগুলির ক্রিয়াশীলতা, একটা লক্ষ্য, উদ্দেশ্য, অভিপ্রায়, এদের অর্থ এবং তাৎপর্য, ডিনোটেশন ও কনোটেশন যে তফাতগুলি আছে তা বক্ষমান আলোচনায় তত গুরুত্বপূর্ণ নয়। আমাদের প্রতিটি মানসিকতা আচরণকে সচেতনে, অবচেতনে, অসচেতনে প্রভাবিত করে, ইতিনেতি প্রকৃতিতে প্রভাবিত করে। তাই আমরা যা যা করি তাই তাই করে বসি এবং ফল ভোগ করি বা উপভোগ করি। কিন্তু যদি ও যখন সাংস্কৃতিক এবং বৌদ্ধিক স্বকে কাজে লাগিয়ে বিচার, বিবেচনা, বিশ্লেষণ করে একটু ধীর স্থিরভাবে কাজ করি, তাহলে ভোগ দুর্ভোগকে এড়ানো যায়, উপভোগকে বাড়ানো যায়। কিন্তু অধিকাংশ ব্যক্তি জৈব স্বয়ের প্রণোদনায় ভেসে চলে, প্রতিক্রিয়া করে, নেতি প্রাধান্য ধরে রাখে, দ্বিতীয় চিন্তার জন্য ধীরতা অপেক্ষার অভ্যাস করে না।
চিন্তা আচরণে নিয়ন্ত্রণ ঘটায় না এবং সবথেকে মারাত্মক যে ত্রুটিটি করে বসে তা অপরের মন, অনুভব, চিন্তা, আকাঙ্ক্ষা ইত্যাদিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া বা একেবারেই না ভাবা, না স্বীকার করা, না তোয়াক্কা করা। বাচ্চারা যেমন আনন্দ পেতে খেলতে খেলতে ব্যাঙের পায়ে দড়ি বাঁধে, ফড়িংয়ের ডানায় সুতো বাঁধে বা পাখির বাসায় ঢিল ছোড়ে, ওই ব্যাঙের কেমন লাগে, ওই ফড়িংয়ের মন আছে কি না বা ওই পাখির মধ্যে একটা মায়ের মন কাঁদে কি না তা তাদের দেখার, ভাবার, জানার কথা নয়। কিন্তু যখন মা বাবা, শ্বশুর শাশুড়ি বা স্বামী স্ত্রী, যাদের তেমনভাবে দেখার, জানবার, ভাবার কথা, তারা যখন তেমন করে নিজেদের পরিচালিত, নিয়ন্ত্রিত না করে অপরকে অনুরূপ ব্যথা, যন্ত্রণা, পরাধীনতার নাগপাশে বাঁধে, তখন তা অনিবার্যভাবেই সেই অপরকে কাঁদায়, ফোঁসায়, বিদ্রোহী করে তোলে। বাছারে, তোর চোখে কেন জল? কে তোরে যে কি বলেছে আমায় খুলে বল? এমতো রবীন্দ্র ভাবনায়, প্রতিক্রিয়ায় কতজন পরিবারের বেদনার্তজনের পিঠে হাত রাখে? কতজন এমন সহানুভূতির স্পর্শ দিয়ে প্রশ্ন করে? এগিয়ে আসে সান্ত্বনার সময় মনে আত্মজনকে আত্মজন করে তুলতে? নিজ নিজ মনকে প্রশ্ন করলেই উত্তর মিলবে। আর কতজন সোচ্চারে অনুচ্চরে বলে, আহা কি ঢং দেখো, কথায় কথায় তিনির চোখ ফেটে জল গড়ায়। অথবা আর কারো মনে তো কোনো দুঃখ কষ্ট নেই, একমাত্র ওনার মনেই আছে। অথবা স্বামীর কাছে নালিশের ভাষায় উদ্গার করে খুচি খুকিটি, বা পুত্রের কাছে নালিশের ভাষায় উদ্গার করে কচি খুকিটি। কথায় কথায় চোখে জল, মুখে ভার, মনে দুঃখ দুঃখ ভাব। কেই যেন আর মা বাবা ছেড়ে শ্বশুরবাড়ি যায় না ইত্যাদি। বধূটির মনে হতেই পারে ইটের পর ইট, মাঝে মানুষ কীট, নাইকো মায়া, নাইকো ভালোবাসা, এবং দ্বীপ্রান্ত মানসিকতার মধ্যে একটা দুস্তর ব্যবধান, অসেতুযোগ্য দূরত্ব ধীরে ধীরে তৈরি হতে থাকে। স্বামীর কাছে বন্ধু ভেবে যখন মনের দুঃখ সন্তাপের কথা বলে, তখন সাধারণত সে স্বামী, বন্ধু, মিত্র, সখা রূপে কথা বলে না, বলে দার্শনিক, সমাজ বিজ্ঞানী, কাউন্সিলরের ভূমিকায় প্রকাশ পায়। তৃষ্ণার্ত হয়ে যখন বউটি প্রত্যাশা করে যে এক ঘটি জল, তখন তাড়াতাড়ি এনে দেয় আধখানা বেল। অনেক মান অভিমান প্রভূত চোখের জলের শেষে একজন বধূটি সিক্ত বালিশে সান্ত্বনা খুঁজে, অন্যজন স্বামীটি নষ্ট রাতের অন্ধকারে অদৃষ্টেরে দোষারোপ করে আলো নিভিয়ে দেয়। একজন বধূটি কোমল নীড়ের তপ্ত আবেগে অবগাহন করে সন্তপ্ত মনের কষ্ট যন্ত্রণাকে লাঘব করতে চায়। অন্যজন স্বামীটি মা বাবার বিরুদ্ধে অভিযোগে, অনুযোগের সমালোচনায় গন্ধ পেয়ে উত্তেজিত, উত্তপ্ত, উদ্বিগ্ন বোধ করে। প্রেম পর্বের টকিং সুইট নাথিংস বা হানিমুন দিনের উজ্জ্বল উচ্ছ্বাস, উদ্ভাসিত উদ্দামতা সংসারের নিত্যকর্ম পদ্ধতির মরুবালু রাশিতে অচিরেই হারিয়ে যায়, আর ধীরে ধীরে ভেসে ওঠে বস্তুগত অস্তিত্বের কঠিন নিষ্করুণ কঙ্কাল। কঙ্কাল বা স্কেলিটনটি মিথ্যা নয়, বাস্তব, ভিত, কাঠামো, কিন্তু সেটাই সর্বসত্য নয়। প্রত্যেকের মনোভূমি অযোধ্যার চেয়ে সত্য, বাস্তবের চাইতে শতগুণ সত্য। মনোভূমি স্রষ্টা, সৃষ্টির ক্ষেত্র। চাষ করলে সোনা ফলে, এই চাষ করাটাই হয়ে ওঠে না। কর্ষণে, সেচনের, সবুজের, সুন্দরের, কাঙ্ক্ষিত ফসলের, মধুরের সৃজনের মনোভাবটাই থাকে না। এইগুলি সাংস্কৃতিক আর বিচার বুদ্ধির এর কাজ। আমরা চলতে অভ্যস্ত থাকি এবং তাই চলতে চাই জৈব এর প্রণোদনায়। কিন্তু মনে মনে ভাবি আর নিশ্চিন্ত হয়ে ধরে নিই যে আমরা যা যা করছি, বলছি, ভাবছি, তার সবই আমাদের সাব লিমিটেড এর অনুসরণেই করছি। নিজেদের ধোঁকা দিচ্ছি আর ধোঁকায় পড়ে সম্পর্কের চোরাবালিতে ডুবে যাচ্ছি। এই চোরাবালিতে পতনের মূল হেতু আমাদের কনফ্লিক্ট অফ ডিজায়ার, আমাদের চাহিদার দ্বন্দ্ব, আমাদের বিচিত্র বিভিন্ন কামনা বাসনাদের মধ্যকার অন্তর্দ্বন্দ্ব, অন্তর্ঘাত, সমন, সংঘর্ষ। এইসব মনের দ্বন্দ্বগুলি যখন একে একে তুলে ধরব, তখন যারা উত্তেজিত হয়ে প্রতিবাদ করতে চাইবে তাদের বলবো, তর্ক ঝগড়া না করে, প্রতিবাদ না করে, একটু একটু করে শান্ত মনে নিজ নিজ মনের গভীরে অন্তর্বীক্ষণ করে দেখে নিয়ে সঠিক তথ্য সত্যের অনুসন্ধান করে নিলে লাভ বই লোকসান হবে না। 1. পরের মেয়েকে আপন করে নিতে চাই, কিন্তু নিজের সন্তানকে পর করে দিতে চাই না। পুত্রটিকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, আসলে কম বেশি 287 দিন। পেলে পুষে বড় করেছি, লগ্নি করে লেখাপড়া শিখিয়েছি, চারধারে বেড়া টেড়া দিয়ে আগলিয়ে এখন যখন ফলে ফুলে শোভন সুন্দর একটি সুফল পাদক করে তুলেছি, তখন অন্য এক অপরিচিতার ভোগে উপভোগে সর্বসত্ব ছেড়ে দেওয়া যায়? এর সঙ্গে সঙ্গে একটা বিপরীত চিন্তা, বাসনা, চাহিদা দ্বন্দ্বটি ঘটাচ্ছে। অপরিচিতা পুত্রবধূকে তো আপন করে নিতে চাই, পুত্রের জন্য এবং পরিবারের জন্য নিজের মনের মতো করে তৈরি করে নিতে চাই। পুত্রের করে তৈরি করে নিতে চাই না কেন?
সন্তানকেও চাই, বধূটিকেও চাই। এই দুই চাই এর দ্বন্দ্ব কেন এবং কোথায়? আমার মনের মতো করে চাই, ওদের মনের মতো করে নয়। এখানে তাই সঠিক পথের যোগ্য বিকল্পের বিষয়ে না জানাটা শাশুড়ি মনে অসেতুযোগ্য, অপ্রতিরোধ্য অস্বস্তি, দ্বন্দ্ব, কিংকর্তব্য বিমূঢ়তা তৈরি করে এবং কষ্ট যন্ত্রণার উৎস হয়ে ডোবায়। সন্তানকে তৈরি করেছি কথাটা সঠিক নয়, আবেগীয় মূল্যায়ন, বাস্তব ঘটনা নয়। এই ভ্রান্তি মা বাবার মনোভাবকে দিকভ্রষ্ট করে তোলে। অভিভাবকের দায় পালন চলেছে শৈশব, বাল্য, কৈশোর, তারুণ্য জীবন পরিসরে। বালক বা অ্যাডাল্ট সময় থেকে সন্তান নিজে নিজে তৈরি হয়ে উঠেছে, আর মা বাবার পরিচালনার অভিভাবকত্বের অংশ ক্রমশ কমতে থেকেছে। এখন যে সুফল পাদপটি দৃশ্যমান, সেটি অবশ্যই শুধুমাত্র মা বাবার সৃষ্টি নয়, সেটি সেই সন্তানের সুপ্ত প্রকাশিত ব্যক্তিত্ব, যা পরিবার, সমাজ, শিক্ষা ব্যবস্থা, সুযোগ সুবিধা, ইনফ্রাস্ট্রাকচার এবং সন্তানের উদ্দেশ্য আকাঙ্ক্ষার পরিণতি। সন্তান ব্যক্তিটিকে ফ্যাক্টরির প্রোডাক্ট এর মতো ভেবে নিজেদের ম্যানেজার, ফোরম্যান, মিস্ত্রি, মজুর ভাবার ভ্রান্তি মা বাবার এমতো ভ্রান্তির মূলে। একখণ্ড লোহার টুকরোর আলপিন হতে সেই টুকরোটির কিছুই করণীয় থাকে না। একটি জাইগোট নিওনেট সন্তান তার পর্যায়ের ঊর্ধ্বতনে অনেক অনেক কিছু করে, বিশেষ করে অ্যাডাল্ট পর্বে। তাই ভ্রান্ত তুলনামূলক ভাবনা ভ্রান্ত চিন্তাকে এবং সুতরাং আচরণ প্রতিক্রিয়াকে অবশ্যম্ভাবী করে তোলে। 2. পুত্রটি প্রধানত জৈব স এবং বিভিন্ন মাত্রা মানে সাংস্কৃতিক ও বৌদ্ধিক এর কারণে স্ত্রীকে ভালোবাসতে চায়, সুরক্ষা দিতে চায়, সঙ্গ দিতে চায়। সামাজিক, সাংস্কৃতিক এবং স্বাভাবিক চাওয়াগুলিতেই তস্য মাতাশ্রীর সিঁদুরে মেঘের অনাকাঙ্ক্ষিত বর্ণছটা দেখে বিরক্ত, বিমর্ষ, বিষণ্ণ বোধ করে। মাতৃভক্তি ঘাটতেই চোখে পড়ে, কাঙ্ক্ষিত পত্নীপ্রেমের সুন্দরকে চোখে পড়ে না। পুত্রটি পরহস্তগত ধনের মতো মনে করে সর্বহারা বোধে উত্তেজিত বোধ করেন, যদিও অনুষ্ঠানাদি করেই সেই তার হস্তদ্বয়কে আবাহন করে আনা হয়েছে এবং সর্বশেষে ছেলে আপন বউ পর, যে না বোঝে সে বর্বর, এমন একটি অনিবার্য মানসিক দ্বন্দ্বে নেমে পড়েন। এখনই ব্যবস্থা না নিলে, প্রতিরোধ না করতে পারলে সামনেই সমূহ বিপদ। এমন একটি প্রতিরোধ ভাবনার শিকার হয়ে ইতনষ্ট ততভ্রষ্ট করে বসেন। একের পর এক ভ্রান্ত পথ গ্রহণ করে করে সম্পর্ককে ভরাডুবির পথে টেনে নেন। 3. শ্বশুরমশাই গৃহের শান্তি ও স্ত্রীর সন্তোষ বিধানের জন্য সাংখ্যের পুরুষটি সেজে এই ভরাডুবিতে ত্বরান্বিত করেন মাত্র। তার দ্বন্দ্বটি কোথায়? একদিকে স্ত্রীর মন, চাহিদা, সন্তোষ, অন্যদিকে সত্য, তথ্য, উচিত অনুচিতের দাবি। একজন সমূহ বর্তমান রক্তচক্ষু দেবী চণ্ডী, অন্যজন আনকরা, এখনও অপরিচিতা, অজ্ঞাত বৈশিষ্ট্যের ক্রমশ প্রকাশ্য আধার। তাই শ্বশুরের সার্ভাইভাল ইনস্টিংক্ট বা সর্বনিম্ন বাধা অন্বেষণের নীতিটি কাজ করে, জৈব প্রকৃতি প্রকাশ পায়। অন্য দুইটি স্বকে তাৎক্ষণিকভাবে ছুটি দিয়ে দেন। সর্বনাশ সমস্থিত হলে পণ্ডিতরা অর্ধেক ত্যাগ করেন। নীতিতে তিনি নিজের অর্ধেক বা অর্ধাঙ্গিনীকে ত্যাগ না করে পরের বাড়ির অর্ধেককেই সহজ ত্যায্য করে তোলেন। টলাইমান পরিবার তরিটির মাঝি হয়ে তিনি হাল ধরতে রাজি হন না, নৌকডুবিকে অনিবার্য করে তোলেন। 4. একদিকে মা, অন্যদিকে স্ত্রী। পুত্রটির এই সরলীকৃত দ্বন্দ্ববোধ তাকে অনায়াসেই সেই সাংখ্যের পুরুষ স্বভাবে দার্শনিকতায় ঠেলে দেয়। যজ্ঞের আগুন সাক্ষী রেখে যে সব প্রতিজ্ঞা সে করেছিল, তার সবই তখন আনুষ্ঠানিক অতীত। যা বাস্তব তা শ্যাম রাখি না কুল রাখি দ্বন্দ্বাভাস। মূল দ্বন্দ্বটি থাকে নিজের বিচার বুদ্ধির স্বয়ের সঙ্গে সামাজিক সাংস্কৃতিক ধারণা বিশ্বাস প্রথিত স্বয়ের। যা উচিত, যা সঠিক, যৌক্তিক, করণীয়, তা জেনে বুঝেও পুত্রটি যা প্রচলিত, যা লোক সমর্থিত, মা কথিত, তার দিকে পিছলতে থাকে। দাম্পত্যের সঠিক নির্ণয় করতে সে যুক্তি বিচারের বিশ্লেষণের পথ না নিয়ে গণতান্ত্রিক প্রচলিত বোধের বিশ্বাসের পথ খোঁজে। এই খোঁজার কারণ বা এই মানসিকতার উৎসে আছে আরেকটি দ্বন্দ্ব। 5. মানসিক আধিকারিক বোধের সঙ্গে আপন বোধের, প্রিয়তমাবোধের, নৈকট্যবোধের দ্বন্দ্ব। পুত্রটি সমাজ সংস্কারের দীর্ঘ অভ্যস্ত, খাদ্যে পুষ্ট একটি মালিক মনের মালিক। আবার শিক্ষায়, পেশায়, জীবনচর্যায় প্রাপ্ত উন্নত বোধ বিচারেও লালিত পালিত। যখন স্বার্থের সংঘাত ঘটে, তখন জৈব স তাৎক্ষণিক সুবিধাভোগের তৎপরতায় বাকি দুইটি শকে বনবাসে পাঠায়। এছাড়াও পুরুষ ট্র্যাডিশনে 3 অংশে বলা পিতাটির মতো সার্ভাইভাল ইনস্টিংক্ট এবং সর্বনিম্ন বাধার নীতিটিকেই আঁকড়ে ধরে। মনের গভীরে, চেতনে অবচেতনে প্রথিত দাসীবোধ
চাগার দিয়ে ওঠে। শিলিত বা অশীলিত শব্দে বাক্যে দেহভাষায় তা প্রকাশ পেয়ে যায়। ভরাডুবির পথ প্রশস্ত হয়। 6. অহং এর দ্বন্দ্ব, ইগো ক্ল্যাশ। বক্ষমান আলোচনায় ইতিপূর্বে ইগো আত্মম্ভরিতার বিষয়টি এসেছে। প্রতিটি ব্যক্তিই একটি অহং কেন্দ্র পরিধিতে ব্যাপ্ত থাকে। ধারণা বিশ্বাস থেকে খাদ্যাখাদ্য পেয়ে পুষ্ট হয় এবং যখনই প্রতিপক্ষ অহংয়ের মুখোমুখি হয় তখনই একেবারে জৈব স্ব এর প্রকৃতিতে নেমে গিয়ে প্রতিক্রিয়া করে। অহংয়ের দাবি এই যে অন্য সকলে আমার কথা নির্বিবাদে মানবে, মেনে চলবে। আমি 3 আর 2 যোগ করে 7 বা 8 বা 4 যাই বলি না কেন। অহংয়ের বৈশিষ্ট্যে যুক্তি বিচার ভাবনার স্থান থাকে না, আবেগের আস্ফালন থাকে। এই দ্বন্দ্বের উৎসটি ব্যক্তিকেন্দ্রিক, কিন্তু আগ্নেয় জ্বলুনির অংশটি অপরের ভোগ দুর্ভোগের কারণ হয় এবং তখন আর একটি দ্বন্দ্ব সংঘাত সংঘর্ষ ঘটে যায়। প্রতিবাদ করলেও ঘটে, অর্থাৎ যুক্তি বিচারের কথা তুললেও ঘটে, স্ফুলিঙ্গ ছিটকায়। আবার প্রতিবাদ না করলেও, না করতে পারলেও, নানা কারণেই প্রতিবাদ সম্ভব না হতে পারে, অন্তরের জ্বালায় দহনের প্রসার বেড়ে যায়। প্রথমটিতে আগুন জলে দাউ দাউ করে ভাঙন ত্বরান্বিত হয়, দ্বিতীয়টিতে জ্বলুনিটি ধিকে ধিকে ঘটতে থাকে এবং সম্পর্কটিকে বা সম্পর্কগুলিকে ভিতর থেকে ছারখার করে দেয়, নিবার্য ডিভোর্সমুখিতাকে অনিবার্য করে তোলে। 7. ব্যক্তিগত রুচিবোধের, মূল্যবোধের, সুন্দরের ধারণার সঙ্গে অপরের, পরিবারের, সমাজের সেই ধারণার সংঘাত। মেনে চলা, মানিয়ে চলার আর প্রতিযোজন বা অ্যাডজাস্ট করে চলা আমাদের দ্বিতীয় এবং তৃতীয় স্বয়ের কাজ। কিন্তু যখন ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সেই ধারণাগুলি আরোপ, নির্দেশ, আদেশ আকারে প্রতিরোধ তৈরি করে, তখন ব্যক্তি স্বাধীনতা আহত হয়, বিঘ্নিত হয় এবং বিরক্তির সৃষ্টি করে। আলোচনা বিশ্লেষণের অবকাশ না রেখে যখন এই আরোপগুলি নিরেট যান্ত্রিকভাবে প্রযুক্ত হয়, তখন একটা মানসিক সংঘাত অনিবার্য হয়ে প্রকাশ্য অপ্রকাশ্যভাবে নির্যাতনের কারণ হয়ে দাঁড়ায়। নিবার্যকেই অনিবার্য করে তোলা হয়, কারণ অন্যান্য মানসিক দ্বন্দ্বগুলি বারুদের যোগান দেয়। 8. বধূটির মনে স্বামীটি আমার দখলে ভাবটি লালিত হয়, প্রথিত থাকে। ঠিক যেমন পুত্রটি আমার দখলে ভাবটি মায়ের মনের অন্দরে লালিত প্রথিত থাকে। বউটি ভাবে শাশুড়ি অন্যায়ভাবে মালিকানা আঁকড়ে আছে, হস্তান্তরিত করছে না, সম্পূর্ণ করে পাওয়ার পথে কুসুমকীট বা কণ্টক হয়ে ভিঁধছে। অন্যদিকে মা ভাবে কেড়ে নিচ্ছে, ছিনিয়ে নিচ্ছে, হারিয়ে দিচ্ছে। চাহিদার সঙ্গে চাহিদার এই দ্বন্দ্ব প্রায়শই গোপনে গোপনে নিজেদের মধ্যে চলতেই থাকে। বাস্তবের মুখোমুখি হতে ভয় পায় এবং ফলে সমাধানের, নিরাময়ের পথ কখনোই সামনে আসে না। মাতা পুত্র কথোপকথনে আভাসে ইঙ্গিতে অনুযোগ, অভিযোগ, ফরিয়াদ ভেসে ওঠে। আবার স্বামী স্ত্রী সংবেদ্য সময়েও একই ঘটনা ঘটে, কিন্তু পুত্রটি মন্থনের দণ্ডটি সাংখ্যের পুরুষ হয়ে এই দ্বিপ্রান্তিক বিরক্তির তিক্ততার ঘোলঘাটায় ওয়েদার কক, বায়ু পাখি হয়ে থাকাটাই বেশি পছন্দ করে, কারণ অন্যথা মনোবিজ্ঞানের সাথে সংশোধনের পথ নিতে হবে, অত্যন্ত কঠিন ও কাজ সবিশেষ এই জন্য যে দুপক্ষের পক্ষ তাড়নায় অথবা অন্য কোনো দ্রব্য, শব্দ, বাক্য তাড়নায় না ঘরকা না ঘাটকা অবস্থা ঘটে যাবে, একুলো যাবে, ওকুলো নষ্ট হবে। ফলে দুপ্রান্তের মন জেনে না জেনে দূষণ ছড়াবে। পুরুষগণ অর্থাৎ শ্বশুর বা স্বামী এই দূষণ গ্রাসে প্রশ্বাসে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। ডারউইন নীতিতে এক্ষেত্রে এক্সটিংশন নয়, ডিভোর্সের দিকে এগিয়ে দেবে বা এগিয়ে যাবে। 9. পারিবারিক জীবন বনাম স্বাধীন স্বতন্ত্র স্বামী স্ত্রী জীবন। সপুত্রক পরিবার বিয়ে দিয়ে যে বউটিকে চায়, তার মধ্যে অনেক পারিবারিক গুণের উপস্থিতি দেখতে চায়। সমগ্রের চাহিদা, প্রত্যেকের একান্ত চাহিদাগুলি কল্পনাভাব, আকাঙ্ক্ষায় উপস্থিত থাকে। যেমন স্নেহময়ী, সেবিকামনা, বিনয়াবনতা, মিষ্টভাষিনী, সর্বকর্ম নিপুণা, লাস্যময়ী, অক্লান্তমনা ইত্যাদি প্রভৃতি। নিজেদের মধ্যে কী আছে তার তালিকা কখনোই করে নেওয়া হয় না, ধরে নেওয়া হয়, এবং তাও অবচেতনে, অসচেতনে। অন্যদিকে যে মেয়েটি বউ হয়ে আসছে বা আসবে, তার মনের চাহিদাগুলি কেমন থাকে? উত্তরটি দেবার আগে ধরে নিতে হবে যে সে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, নাচে, গানে, অঙ্কনে, অনুষ্ঠানে অনেক অতিরিক্ত সময় ব্যয় করেছে, অনেক সিনেমা সিরিয়াল দেখে একটা গতিশীল আধুনিক মন তৈরি করে নিয়েছে, বন্ধু বান্ধবীদের সঙ্গে সময় কাটিয়ে অনেক তথ্য, সত্য, উপাখ্যান সংগ্রহ করেছে। এই মেয়ের চাহিদার তালিকাটি কেমন হবে তা একবার দেখা যাক। সে অবশ্যই স্বামী সোহাগিনী হতে চাইবে, স্বতন্ত্র, স্বাধীন, ঘনিষ্ঠ দৈত্য, ভোগবাদী, সেজেগুজে শোভনশালীন, পরিপাটি, গৃহসাজে মডার্ন ইত্যাদি হতে চাইবে। এই দুই প্রান্তের চাহিদাগুলির মধ্যে যখনই বিরোধ বৈপরীত্য দেখা দেবে, তখনই কাতরতা, বিরক্তি, তিক্ততা গজিয়ে উঠবে। এই গজিয়ে ওঠা আগাছাগুলি ক্রমান্বয়ে জড়ো হয়ে
ফাটল ধরাবে মনে অনুভবে, আকাঙ্ক্ষায় উসর করে তুলবে পারস্পরিক মনোভূমি। ঘর ভেঙে কোঠা ঘরে যেতে গিয়ে বিয়ে ভেঙে কোর্টে পৌঁছে যাবে কালো কোটের খপ্পরে। 10, অতীত জীবনের টান বনাম বর্তমান জীবনের টান, টেনশন। মেয়েরা এখন একটু বেশি বয়সে প্রতিগৃহ পায়, তাই তাদের থাকে অনেক অনেক পিছু টান, স্থানের, পরিবেশের, বন্ধু বান্ধবীর, স্বজন পরিজনের এবং সর্বোপরি মা বাবা ভাই বোনের। কত কথা, কত কাহিনী, কত সুখ দুঃখ, বিরহ মিলনের তরঙ্গ ভঙ্গ বহিত জীবন তারা পিছনে ফেলে একেবারেই এক নতুন পরিবেশ পরিজনের কাছে মধ্যে এসে পড়ে। প্রতি মুহূর্তে, প্রতিনিয়তই প্রতিতুলনা অনিবার্য হয়ে এদের মনকে গ্রাস করে নেয়। অবস্থার বৈপরীত্য, চাহিদার দ্বন্দ্ব, চেয়েছি কিন্তু এ তো চাইনি, এমন তো চাইনি, এমনটাই অনিবার্য কিন্তু অভিপ্রেত ছিল না। জানাও ছিল না যে পরগৃহ দূরত্বটা এতটাই দূর। এদের বিচার বুদ্ধিতে হয়তো ব্যাখ্যা মেলে, কিন্তু তাতে সান্ত্বনা মেলে না। কষ্ট, যন্ত্রণা, বিচ্ছেদ ভাব বিন্দুমাত্র লঘু হয় না। এমন একটা কাতর আর্ত মনকে মনে মনে বহন করে, কিন্তু আড়াল করে চলতে চলতে এরা ক্লান্ত, অবসন্ন, ম্রিয়মাণ বোধ করতেই পারে। তখন স্বামী সাধারণত বিবাহের অভিধান থেকে উদ্ধার করে স্ত্রীকে বোঝাতে চায়। হৃদয়ের অনন্ত অনুভবের তরঙ্গভঙ্গে অবগাহন করিয়ে কয়জন স্বামী কাতর স্ত্রীকে শুদ্ধ স্নাত করে তোলে। অন্য সকলে, আগেই বলেছি, কি ঢং মানসিকতার কঠিন বাস্তব কঠোর ছড়ার শব্দে, বাক্যে, ভাষণে ম্রিয়মানকে মৃতপ্রায় করে তোলে। নতুন করে পাওয়া পরিবারের স্বামীর জমিতে শিকড় ছাড়ার আগেই আহত প্রাণ, ক্ষুণ্ণমন, নেইকো মন, নেইকো ভালোবাসা অনুভব দিয়ে কতজন নবাগতা সদর্থক থাকতে পারে। তারা নীতির মারে মারে আবার ডিভোর্সের দিকে ঘোরে। 11, সন্দেহ, অবিশ্বাস। কল্পসত্যের সঙ্গে বাস্তব তথ্যের অমিলজনিত দ্বন্দ্ব এবং অথবা ঘটনাগতভাবেই ব্যভিচারজনিত সংঘর্ষ। দাম্পত্য সম্পর্কে একে অপরকে নিয়ন্ত্রণ করার বাসনাটি মালিকানাবোধ থেকে সরাসরি অনুসিদ্ধান্ত অন্য কোনো নারীর বা পুরুষের প্রতি মোহ বা নিয়ন্ত্রণ অসহ্য, অকাম্য বলে মনে দৃঢ় প্রত্যয়, বিশ্বাসটি জাগ্রত থাকে। একটি ভয় আশঙ্কা সদা সর্বদাই তাড়া করে বেড়ায়। এগুলি ব্যক্তি অস্তিত্বের জৈব থেকে গজায়। ঈদ, আর্জেস, লিবিডো শক্তি, যৌন ভোগাক্রান্ত প্রবণতা প্রত্যেকের মধ্যেই থাকে, কম বেশি ক্ষুধা তৃষ্ণার মতোই থাকে। এই থাকে বলেই প্রতিটি ব্যক্তি নিজ নিজ স্বভাবের অন্তর্বীক্ষণে এই আকর্ষণ প্রবণতাটি বুঝে যায়, প্রজেক্ট করে সন্দিহান বোধ করে। আমার নেই, তোমার আছে, সব প্রান্তে অস্বীকার আর অপর প্রান্তে ঘোষণা স্বীকারের মাধ্যমে এই দ্বন্দ্বটি সোচ্চার হয়। ফুলে ফুলে কীট আছে, বৃন্তে কাঁটা থাকে, ফলে পোকা থাকে। মানসিকতা ও ব্যক্তির ধারণা বিশ্বাসকে প্রভাবিত করে। গা ছমছম অন্ধকার পথে পত্রমর্মরেও ভূতের পদধ্বনি শুনতে পাওয়া মন নিয়ে দাম্পত্যের সম্ভাব্য মধুরকে এরা তাণ্ডবের রাস্তা বাস্তব দামমা টেনে নামায়। একটু বিস্তারিত করে বলা দরকার। কল্পনার ভাবনার বিষয়কে যখন বাস্তব ঘটনার তথ্য বলে মনে করি, তখন একটি বিভ্রান্তি ঘটে। সব ভ্রান্তির মূলেই কোনো না কোনো মানসিক কারণ থাকে। এই কারণগুলি মন বিষয়ে বিশ্লেষণের সময় যেসব উপাদানের ক্রিয়াশীলতার স্তরের কথা বলেছি তারই অভ্যন্তরে খুঁজে পাওয়া যাবে। স্বপ্নে আমরা যা যা দেখি তা বাস্তব নয়, কিন্তু দেখি অবশ্যই। এবং যদি মনে করি যে সেসব বাস্তব, তাহলে নানা রকমের ভ্রান্তি ঘটবে। এমনকি ইতিপূর্বে যে প্রত্যক্ষের ক, খ, গ এর কথা বলেছি, সেখানেও খ বিষয়ে সচেতন না থাকলে গ এর ভ্রান্তি দূর করা যাবে না। আমাদের মন থেকে আরোপ করা ধারণা বিশ্বাস খ প্রদত্ত ক কে গ বলে প্রত্যক্ষ করায়, ককে কখনোই খুঁজে পায় না। ইলিউশন বা ভ্রান্ত প্রত্যক্ষে ব্যাপারটা প্রকট হয়ে ধরা পড়ে। কারণ রেলের লাইনদ্বয়কে দূরে মিশে যাওয়াটা দেখি, কিন্তু জানি যে লাইনদ্বয় সমান্তরাল। চিন্তায়, অভিজ্ঞতায় ভেরিফিকেশন করা যায়। পরিষ্কার হয়ে যায় যে আমরা যা দেখি শুনি তার মধ্যে ভ্রান্তি থাকতেই পারে, কারণ চোখ দেখে না, কান শোনে না, ওইগুলি যন্ত্র, মাধ্যম মাত্র। দেখে বা শোনে আমাদের মন তাই অনুমান ছাড়া জানতে, শুনতে, দেখতে পারে না। আর সেই অনুমানের মধ্যে সবসময় ভুলের সম্ভাবনা থেকে যাচ্ছে। আরও পরিষ্কার হবে অলিক প্রত্যক্ষের অভিজ্ঞতায়। ভ্রান্ত প্রত্যক্ষে, ইলিউশনে একটা প্রদত্ত ক থাকছে, তাকেই ভুল করে গ বানিয়ে নিচ্ছি, প্রত্যক্ষ করছি। হ্যালুসিনেশন বা অলিক প্রত্যক্ষে তেমন কোনো প্রদত্ত থাকছেই না, কোনো ক নেই, কিন্তু গ আছে। এমনটি ঘটতে পারে যখন মস্তিষ্কের একাধিক নিউরো ট্রান্সমিটার অসংহত সামঞ্জস্যহীন ফ্রেক আচরণ করে। মাঝখান থেকে আমরা দৈব বাণী, প্রয়াত পিতার কণ্ঠধ্বনি, নির্দেশ ইত্যাদি শুনতে পাই। বিবেকানন্দের বাণী লিখিত প্রস্ফুটিত আকারে দেখতে পাই। কখনো কোনো দেবী শরীরে সামনে এসে নির্দেশ উপদেশ দিয়ে যায়।
প্রতিটি প্রত্যক্ষে যে কল্পনার অংশটুকু অনিবার্যভাবেই থাকে কম বা বেশি, সেই কল্পনার অংশকে বাস্তব সঠিক প্রদত্ত বলে ধরে নিলে যে ভ্রান্তি, সেই ভ্রান্তি স্বামী স্ত্রীর সন্দেহ অবিশ্বাসের মূলে কাজ করে, ধ্বংসের পথ প্রশস্ত করে তোলে। আমি যা ভাবছি, কল্পনা করছি, সেই ভাবনা কল্পনা, ভাব বা কল্পনা হিসেবে সত্য সঠিক, কিন্তু তার বাস্তব অংশ কখনোই সত্য নয়, সঠিক নয়। যখন স্বামী বা স্ত্রী ভাবে যে স্বামী বা স্ত্রী অন্য একটি পুরুষ বা নারীর সঙ্গে সময় কাটিয়ে এসেছে বা আসে, তখন সেই ভাবনা কল্পনা অংশটুকুর মনের মধ্যে সত্য বা সঠিক। কিন্তু সেই ভাবনা কল্পনার নির্দেশিত পুরুষ বা নারীর সঙ্গে বাস্তব সময় কাটানোর স্থান, কাল, পাত্র, প্রসঙ্গটি সঠিক সত্য নয়, প্রমাণ সাপেক্ষ। কিন্তু স্বামী বা স্ত্রী এই প্রভেদটিকে জেনে বা বুঝে নিতে চায় না। এই কল্পভাবনার মানসিক অংশ আর স্থান, কাল, পাত্রের বাস্তব ঘটমানতার অংশ এই না বুঝে এরা কি করে? তর্ক করে, ঝগড়া করে, বিতণ্ডা করে, হাতাহাতি, চুলোচুলি এবং শেষকালে কোর্ট কাছারি। এবং এই তিক্ততা বিভেদকে বাড়িয়ে তোলে সংস্কারে অবচেতনে প্রতীত ধারণা বিশ্বাসগুলি, যা যুগ যুগ ধরে আহরিত সঞ্চারিত হয়ে বিচারের শকে আবছা অস্পষ্ট করে রাখে। সংক্ষেপে এদের আরেকবার স্মরণ করা যাক। 1. যৌন ভোগ শক্তি ভোগ্য, প্রকৃতি প্রবৃত্তি উৎসে জাত। 2. মালিকানা বোধ দ্বিপ্রান্তিক। 3. ধরা আছে, বাঁধা আছে ইত্যাদি, দাস দাসীভাবে ভাবা দ্বিপ্রান্তিক। 4. জমি যেমন চাষ ফসলের জন্য, স্ত্রী তেমনি যৌনতা সন্তানের জন্য। 5. স্ত্রী একক হয়েও এজমালি পরিবারের সম্পত্তি। 6. সুতরাং শিক্ষা জ্ঞানের দরকার নেই, জরায়ুর প্রয়োজন আছে এবং আবার নারীর মনে অনুরূপ যা যা থাকে। 1. নারী শোধিত মস্তক প্রতি গৃহমুখী। 2. যাবতীয় শিক্ষা সংস্কার দাসী রাঁধুনি নৈপুণ্যে সীমিত। 3. পুরুষের উপর অধিকার বোধ, ধরা আছে ধারণা বা আমার পুরুষ বা স্বামী বলে বিশ্বাস। 4. রাজরানী হবে বোধ সুপ্ত উক্ত অবস্থায় প্রতিগৃহের বাস্তবতার ঠক্কর খেয়ে চেইন রিয়াকশনে বা ক্রিয়া শৃঙ্খলে জড়িয়ে যায়। 5. প্রতিবাদী প্রতিশোধ স্পৃহ হয়ে ওঠে এবং আরও সময়, শিক্ষা, ব্যক্তিত্ব ও পরিবেশ পরিস্থিতির বদলের কারণ এ বর্তমান আধুনিকতা 1 ভাসমান, উত্তরাধিকার 9 হিমশৈলের মতো। আগেও বলেছি, দাম্পত্যের টাইটানিক ভেঙে যায়, ভেঙে যেতে পারে। পয়েন্ট 6. তিক্ততার মূলে আর্থিক সামাজিক উপাদান। 1. উপার্জিত অর্থের ভাগ বাঁটোয়ারা। অর্থ অনর্থের মূল, অর্থ সার্থকতার মূলও বটে। স্ব-অর্থ আর স্বার্থ এক তাৎপর্য বহন করে না, এক তাৎপর্য নয়। অর্থের নিজস্ব কোনো উপভোগ নেই। মাধ্যম হিসেবে ভোগ উপভোগকে পৌঁছে দিতে পারে, এনে দিতে পারে। অর্থকে যারা যক্ষ করে, যক্ষের ধন মনে করে হাত বুলোয় আনন্দ পায়, তারা ডিরেঞ্জড ডিসঅর্ডার্ড মাইন্ড, অস্বাভাবিক মনের। তাই আমাদের আলোচ্য এলাকার বাইরে। যার দখলে অর্থ থাকে বা আছে, সেই তার উপভোগের একটি নিরিখ। ফলে অর্থ স্বার্থসিদ্ধির উপায়, মাধ্যম হয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এসে পড়ে। অর্থকে আর একটি অর্থেও ব্যবহার করা হয়, জীবনের অর্থ, অর্থাৎ জীবনের মূল্য, তাৎপর্য, সার্থকতা, মাধুর্য, উত্তরণ ইত্যাদি সাংস্কৃতিক এবং বিচার বুদ্ধির থেকে অনুসৃত গুণাবলী। অর্থের এই বহু অর্থবোধক ভিন্নার্থক নির্দেশিকতাও অনেক ক্ষেত্রে অকারণেই কষ্ট, যন্ত্রণা, বিরক্তি, তিক্ততার সৃষ্টি করে থাকে। প্রতিটি পরিবারের উপার্জিত অর্থের বিনিময় যোগ্য অর্থের যোগান উৎস একাধিক হতে পারে, হয়েই থাকে। জমি ফসল উৎসে, ভাড়া আদায় রকমে, চাকরি ব্যবসায় মাধ্যমে, নানা ধরনের লগ্নির মাধ্যমে। উপার্জিত অর্থের অধিকার উপার্জনকারীর অথবা লগ্নির উৎসের অথবা শ্রমদানকারীদের, সহায়কদের, কোনোভাবেই উপার্জনের সঙ্গে যুক্ত নয় এমন সন্তান সন্ততি উত্তরাধিকারীদের। বরং এসবের বাইরেও আছে সরকার, সমাজ, সভা সমিতি, পুজো পার্বণ, প্রার্থী, ভিখারি, আর্ত বিপন্নজনেদের। এই অধিকার নিয়ে, অংশাংশ অধিকারের বিভাজন নিয়ে ব্যক্তির নিজের মনে শত শত প্রশ্ন থাকতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে মনৈক্য মতদ্বৈধ ঘটতে পারে। মা বাবার দৃষ্টিভঙ্গি থেকে অধিকারের দাবি নানাভাবে গুণে পরিমাণে উঠতে পারে। আর দুঃখের বা মজার ব্যাপার এই যে এই অধিকারের বিচার বিশ্লেষণ এতই জটিল যে তর্ক, ঝগড়া, তাণ্ডব, মনোমালিন্য, মতানৈক্য, মনোবিচ্ছেদ ঘটে যায়। তিক্ততা বাড়ে আর বাড়ে, কারণ প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠার যুক্তিগুলি প্রত্যেকের কাছেই অকাট্য বলে মনে হয়। তিক্ততার কারণ এই অকাট্য বোধে যতটা নয় তার চাইতে বেশি থাকে অপরের অকাট্যকে প্রতিনিয়ত পদে বাজে অসার অপযুক্তি বলে ঘোষণা করার মধ্যে। ইতিপূর্বে যে সব মন মানসিকতার, ধ্যান ধারণার, সংস্কার, বিশ্বাসের কথা বলেছি, সেই সবই প্রতিটি যুক্তি, বিচার, বিশ্লেষণের গতি, প্রকৃতি, গন্তব্য স্থির করে দেয় বলেই
যে কোনো সিদ্ধান্তই লাঠালাঠিতে বা সেই দিকে গতি পায় কেন তাই বলি। যুক্তি বা রিজনিং একটি যন্ত্র বা সাধনী, একটি ইনস্ট্রুমেন্ট, কখনো বা একটি প্রক্রিয়া যা ব্যবহার করে আমরা কোনো সিদ্ধান্ত, মত, উদ্দেশ্যকে সাধন করি, অর্থাৎ সাধনী। মাছ কাটতে বটির মতো যুক্তি কাটতে যুক্তি ব্যবহার করি, বা যুক্তি প্রতিষ্ঠা করতে আরও যুক্তি টেনে আনি এবং নিজ নিজ স্বার্থ অনুযায়ী সাবজেক্টিভ উদ্দেশ্য, অভিপ্রায়, লক্ষ্য সাধনকারী যুক্তিজাল বিস্তার করি। বিজ্ঞানীদের অনুসন্দেহ বিষয় অবজেক্টিভ থাকার কথা, কিন্তু সেখানেও নানা কারণে সাবজেক্টিভ ইডিওসিনক্রেসি বা বিষয়গত স্বার্থসিদ্ধির বাসনা থাকতে পারে এবং তখন সিদ্ধান্তকে একপেশে হয়ে যেতে হয়, আংশিক বা সম্পূর্ণতই নষ্ট প্রচেষ্টা বলে ঘোষিত হয়ে যেতে হয়। আমাদের প্রসঙ্গ সেটা নয়। ব্যবহারিক জীবনে আমরা সর্বদাই যুক্তিতে সাধনী হিসেবে লাগাই, অর্থাৎ সর্বজনগ্রাহ্য বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত স্থির করতে প্রয়োগ করি না। অবজেক্টিভ রিজন নয়, সাবজেক্টিভ রিজন হিসেবে ব্যবহার করি। থিওরিটিক্যাল ভার্চুয়াল যুক্তি নয়, রিয়েল এবং কার্যকর এফেক্টিভ যুক্তি প্রয়োগ করি। তাহলেই পরিষ্কার দেখা গেল যে আমরা বিজ্ঞানীর নয়, উকিলের মতো যুক্তি জাল বিস্তার করি। বিজ্ঞানীর উদ্দেশ্য সত্য, উকিলের লক্ষ্য এবং উদ্দেশ্য সেই ক্লায়েন্ট বা খদ্দের যার ব্রিফ তিনি নিয়েছেন। সত্য, তথ্য, বাস্তব সবই খদ্দেরের স্বার্থ পুষ্টির জন্য কাটাই, ছাড়াই, বাছাই, ত্যাগ করে অথবা প্রয়োজনে তৈরি করে কাম্য বা পূর্ব সংকল্পিত সিদ্ধান্ত বাসনা চরিতার্থ করে তোলাই উকিলের কাজ। অন্য যে মতটি আছে, অফিসার্স অব দ্য কোর্ট, তাকে শিখেই তুলে রাখাই যুক্তিযুক্ত। ব্র্যাকেট। দৈনন্দিন জীবনে শ্বশুর, শাশুড়ি, স্বামী, স্ত্রী, আমরা সকলেই এক একজন নিজ নিজ উকিল। খদ্দেরও আমরা, উকিলও আমরা। নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের নিজ নিজ মন, তার মনের যাবতীয় জটিল, অস্পষ্ট, কুটিল, চেতন, অবচেতন স্তরবিন্যস্ত মনের যোগ্যতা, ক্ষমতা, শক্তি প্রয়োগ করে নিজ নিজ ভাগ, অংশ, অধিকার প্রতিষ্ঠা করতে চায়, অর্জন করে নিতে চায়। এই চাওয়াতে যতটা না বিভেদ, বিতর্ক তৈরি হয়, তার চাইতে শতগুণ বেশি ক্ষতি ঘটে যখন অপরে সেই চাওয়াগুলিকে নাকচ করতে নীতি যুক্তির অবতারণা করে অথবা পেশি, কণ্ঠ, কূট শক্তির যোগান দেয়। তাই প্রত্যক্ষের যেমন ক কে কখনোই পায় না খ এর কারণে গ কে পায় ব্যবহারিক, পারিবারিক ব্যক্তির যুক্তি সিদ্ধান্তের বেলায়, তেমনি সত্যকে কখনোই পায় না খ এর কারণে স্বার্থকে পায়। এখানে সত্য বলতে সঠিক, যোগ্য, উচিত সিদ্ধান্ত বোঝাবে, আর স্বার্থ বলতে নিজ নিজ কামনা বাসনার পূরণকে বোঝাবে এবং একই সঙ্গে অপরের কামনা বাসনার ঘাটতি থেকে অবসান পর্যন্ত বোঝাবে। এখানে ব্যক্তির মনটি নিউটনের তৃতীয় নিয়ম মেনে নেয়। নিউরনের বহু পথ, গতি, বিধি প্রকৃতিতে ঘটে। আমি পেলেই হবে না, ও যেন না পায় তাও দেখতে হবে। আমাকে ভালোবাসবে নয় আমাকেই ভালোবাসবে, ওকে বা তাকে, অন্যকে নয়। এই যে আবদার, মৎসান্যায়, যার নিজের পাওনাটুকুতেও সদর্থক তুষ্ট নয়, অপরের না পাওয়াটাকেও নেতির বেড়ায় আটকে রেখে বাতিল, বঞ্চিত করে তোলায় পরিতুষ্ট হতে চায়। এই চাওয়ার বৈপরীত্যেই তিক্ততার শত শত উপাদান সৃজিত, কর্ষিত হয়ে বিরক্তিকে বিচ্ছেদে, অমনিভোর বা সর্বগ্রাসী চরিত্রকে ডিভোর্সের দিকে ঠেলে দেয়, সর্বগ্রাসীকে সর্বনাশী রূপ দেয়। অকাট্য যুক্তি বলে কোনো যুক্তি হয় না, ব্যবহারিক জীবনে হয় না। অঙ্কের কল্প এলাকায়, থিওরিটিক্যাল বা সায়েন্টিফিক কনস্ট্রাক্টেড এলাকায় হয়। সেখানে একটি সিদ্ধান্তই অনিবার্য বেরিয়ে আসবে, অন্য সব ভুল বা নিবার্য বলে ঘোষিত হবে। পাঠ্য অঙ্ক বইতে যেসব প্রশ্ন থাকে তাদের উত্তরও তাই ছেপে দেওয়া থাকে, অন্য সব উত্তরই ভুল। কারণ সেখানে কোনো প্রশ্ন, ব্যাখ্যা, জিজ্ঞাসার অবকাশ নেই, সন্দেহের কণ্টক নেই, এমনকি উট বিষয়েও কোনো প্রশ্ন করা যাবে না। বাস্তব ব্যবহারিক জীবনে কোনো প্রশ্নের সমস্যারই একটিমাত্র সঠিক উত্তর নয়, শত শত বিকল্প উত্তর সম্ভব, যোগ্য, যথাযথ হতে পারে। গুণে এবং পরিমাণে সেই বিকল্প সমাধানগুলি ব্যক্তি, অবস্থা, সময়, পর্ব, পর্যায় অনুযায়ী বিভিন্ন ডিগ্রিতে সঠিক বেঠিক হয়ে থাকে। অনপেক্ষ শ্রেষ্ঠ উত্তর বলে কিছুই নেই, সাপেক্ষ উত্তম সিদ্ধান্তটি খুঁজে নিতে হবে। এইটি খুঁজতে হলে শান্ত, ধীর বিচার বিশ্লেষণ লাগে, সংবেদনশীল শ্রোতা হতে হয়, বিচক্ষণ বিচারক হতে হয়, সকল পক্ষের বক্তব্যকে সমান গুরুত্ব দিয়ে অনুধাবন করতে হয় এবং একটি সর্বোত্তম গ্রাহ্য সিদ্ধান্তের প্রস্তাব পেশ করে অপেক্ষা করতে হয়। মনের নিজস্ব স্বভাবের কারণ, জটিল প্রবৃত্তির প্রভাবে প্রতিটি ব্যক্তিই কোলে ঝোল টানার মানসিকতায় ভোগে, অপরের প্রাপ্তিতে নিজের ঘাটতি, অপ্রাপ্তি অনুভব করে এবং মরে। এই মরণ জীবনের নয়, সম্পর্কের সূত্রচ্ছিন্নতায় প্রকাশ পায়। জাতকের রথ দিয়ে শুরু করা যাক। নানা অংশ, সম্পর্ক, তাই ভাবতেই পারে সেই অংশই দৈব বা রথটি।
অথবা কবি গানের মধ্যে কবিয়ালের প্রশ্ন, এইটি বিপিনের হাত, এইটি পা, এইটি মাথা, বক্ষ, দেহ, বিপিন কোথায়? মূল প্রশ্নে আসি, অর্থ উপার্জন কে করে? স্বামী, পুত্র, জামাই, বাবা জীবন, কর্মচারী, অফিসার, দাদা, বৌদি, বৌমা, মেয়ে? সব উত্তরই, যে কোনো উত্তরই আংশিক ঠিক এবং আংশিক বেঠিক। কেন এমন হবে? হবে কারণ প্রশ্ন ভুল, এবং ভুল প্রশ্নের নির্ভুল উত্তর সম্ভব নয়। প্রশ্নটি হবে, উপার্জন কিভাবে ব্যয়িত হবে, অথবা উপার্জিত অর্থ কোন কোন উপযোগ আহরণে কোন কোন গুণে মাত্রায় নিয়োজিত হবে, অর্থাৎ বাজেটেড হবে। এবারে দেখা যাবে যে বিচার বিশ্লেষণ করে প্রতিটি পরিবার তার মোট উপার্জনের মাসিক, বাৎসরিক, প্রয়োজনভিত্তিক বিতরণের বা বাজেটের পথ খুঁজে পাবে। কিন্তু যখনই মা বলবে আমার ছেলের ইনকাম, তাই ওই টাকায় আমারই অধিকার, আর স্ত্রী বলবে আমার স্বামীর উপার্জন তাই, অথবা বাবা অথবা ভাই অথবা বোন এমন করে বলবে, তখনই ভুল প্রশ্নের কারণে ভুল চাহিদা, প্রত্যাশা, দাবি, অধিকার ইত্যাদির ছুরি, কাঁচি, কাঠারি, বটি মুখ বার করে রক্তপাত ঘটাতে চাইবে। প্রতিটি সম্পর্কের একটি মেরু বা অ্যাক্সিস থাকে। সেই মেরুটি সম্পর্কের দায় দায়িত্ব, কর্তব্য, অধিকার ইত্যাদি নির্দিষ্ট করে রাখে। উপার্জনের কোনো মেরু নেই, কারণ এইটি কোনো সম্পর্ক নয়, শ্রমের বিনিময়ে পাওয়া অর্থমূল্য মাত্র। সেই অর্থমূল্যের উপযোগিতা থাকবে স্থান, কাল, পাত্র, পরিবার অনুযায়ী। এই উপযোগিতা অবশ্যই সম্পর্কের মেরু বিন্যাসে, গুণে, পরিমাণে, প্রয়োজন ভিত্তিক আনুপাতিক হবে। স্বামী, স্ত্রী, কর্তা, দাদারা উপার্জন করে না, করে কোনো স্বপন, কণিকা, মাধব, তরুণরা। স্কুল, কলেজ, অফিস, দোকান বা মালিক, কনস্ট্রাক্টরের খাতা, রেজিস্টার দেখলেই বোঝা যাবে কি তাহাতে লেখা আছে যে যিনি রোজগার করছেন তার বা তাঁদের নাম, ধাম, বিবরণ। কোনো সম্পর্ক সেখানে নেই। প্রতিটি পরিবারই একটা দল বা টিম, সংসারের, পরিবারের খেলায় নিযুক্ত। প্রত্যেকের এখানে বয়স, শিক্ষা, যোগ্যতা, সম্পর্ক, রোজগার অনুযায়ী দায় দায়িত্ব, অধিকার, কর্তব্য আছে নিজ নিজ পারস্পরিক এবং সমগ্র টিম অস্তিত্বে। সেই অস্তিত্ব সুরক্ষিত রাখার জন্য, নিজ নিজ দায় দায়িত্ব যথাযথ পালন করার জন্য প্রত্যেকেরই সংসারের মোট আয়ের অংশে কোনো না কোনো ভাগ আছে। এই ভাগগুলি প্রয়োজন ভিত্তিক হওয়ার কথা। এই বক্তব্য মেনে নিয়েও মতান্তর অনিবার্য হবে, কারণ প্রয়োজন বোধটি বা কথাটি অত্যন্ত আপেক্ষিক, ব্যক্তির বিবেচনা নির্ভর। প্রতিটি পরিবারই একটা দল বা টিম, সংসারের, পরিবারের খেলায় নিযুক্ত। প্রত্যেকের এখানে বয়স, শিক্ষা, যোগ্যতা, সম্পর্ক, রোজগার অনুযায়ী দায় দায়িত্ব, অধিকার, কর্তব্য আছে নিজ নিজ পারস্পরিক এবং সমগ্র টিম অস্তিত্বে। সেই অস্তিত্ব সুরক্ষিত রাখার জন্যে, নিজ নিজ দায় দায়িত্ব যথাযথ পালন করার জন্য প্রত্যেকেরই সংসারের মোট আয়ের অংশে কোনো না কোনো ভাগ আছে। এই ভাগগুলি প্রয়োজন ভিত্তিক হওয়ার কথা। এই বক্তব্য মেনে নিয়েও মতান্তর অনিবার্য হবে, কারণ প্রয়োজন বোধটি বা কথাটি অত্যন্ত আপেক্ষিক, ব্যক্তির বিবেচনা নির্ভর। এই যে ভাগ বা অংশ আছে বলে বলা হলো এবং সেই বিষয়ে বিবেচনা নির্ভরতার উল্লেখ করা হলো, এখন এখানে এই ভাগ এবং বিবেচ্য তাকে কেন্দ্র করে প্রতিটি ব্যক্তি মনের জটিল উপাদানসমূহের কারণেই অনেক ভুলের শিকার হয়ে পড়ে। এই ভুলগুলি জৈব এর প্রণোদনায় বিতণ্ডার হেতু হয়ে দাঁড়ায়। এই ভাগের বা প্রাপ্যের বিষয়ে প্রধানত দুইটি বিবেচ্য দিক আছে। এক, বিধি বা আইনসম্মত দিক। দুই, নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দিক। প্রথম দিকটি কোর্ট কাছারি বিচারালয়ে নিষ্পত্তি হয়। সেখানে মা বাবার প্রাপ্য, বিচ্ছেদ প্রাপ্ত স্বামী বা স্ত্রীর প্রাপ্য, না বালক বালিকাদের প্রাপ্য ইত্যাদি প্রভৃতি আইনানুগ বিবেচনা ঘটে। প্রাপ্য যে আছে তা বিবেচনার মধ্যেই পড়ে, আইনের ধারা দ্বারা নিয়ন্ত্রিত হয়। নৈতিক অধিকার, নৈতিক প্রাপ্য নিয়ন্ত্রণের কোনো সর্বজন স্বীকৃত পদ্ধতি নেই। একমাত্র ব্যক্তির শিক্ষা দীক্ষা বিবেচনা অথবা 5 জনের মতামত কিছু মূল্য ধরে জোর যার মুলুক তার নীতিতে সেই মতামতের নির্দেশিকতা নির্ণীত হয়। মৎস্যান্যায় প্রধান ভূমিকা নিয়েই থাকে। ফলে ভাগে ভাগ জোটে না, বিবেচনা রসাতলে চলে যায়, বঞ্চনা কপালে কুঞ্চন তোলে, অসহায়তা বিষকুম্ভ পরিণতির দিকে ঠেলে দেয়, সম্পর্কের ভরাডুবি ঘটে। কৃষিভিত্তিক পরিবারে জমি ছিল মূল লগ্নি। সেই জমিতে ছিল সকলের অংশাংশ সমন্বিত যৌথ অধিকার, এবং সুতরাং উপার্জনের অংশেও ছিল অনুরূপ অধিকার। আধুনিক সমাজে বুদ্ধি, কুশলতা, শ্রম, রোজগারের মূল লগ্নি বা উৎস। এইগুলি অবশ্যই ব্যক্তিকেন্দ্রিক, তাই উপার্জনটাও ব্যক্তিকেন্দ্রিক। সুতরাং একটা ভ্রান্ত ধারণা টেনে এনে স্ত্রী বলে স্বামীর ব্যক্তিগত উপার্জনের একমাত্র স্বামীরই অধিকার আছে, আর স্ত্রী হিসাবে সেই অধিকারের অর্ধাংশ অর্ধাঙ্গিনী বলে আমার আছে, অথবা সর্বাংশ বা সিংহভাগই আমার। মা বলবে পুত্র আমার,
মা থাকলে বাবা মৌনী অবলম্বন করে সংসারের পুরুষ হয়ে সাংখ্যের পুরুষ হয়ে ভোগের উপভোগের সায় দেয়। ছেলেমেয়েরা কিছু বলে না, কারণ বলার মতো বয়স বুদ্ধি বাকযোগ্যতা পায়নি। যখন পাবে তখন তারাও বলবে। পরিবার টিমটি যে ঊর্ধ্বতনের খেলায় নিয়োজিত, সেই খেলাটি বহমান চলমান ক্রমে অভিব্যক্ত একটি বহু খেলার সমন্বয়। তবুও তুলনায় বোঝা যাবে যে যখন কোনো মেসি বা কোনো রোনাল্ডো গোল দেয়, তখন সেই গোলের কৃতিত্ব বা অধিকার তার একার নয়, কারণ সে একা খেলে সেই খেলাটা, সেই গোলটা দিতে পারতো না। বাকি খেলোয়াড়দের অংশাংশে গঠিত সেই গোলটি, এবং সুতরাং সেই অন্যান্যদের কৃতিত্ব বা অধিকার অনস্বীকার্য। বোলার যখন উইকেটটি নেয় তখনও তাই, কারণ বাকিদের অবস্থান প্রতিরোধ কুশলতা সেই ব্যাটসম্যানটিকে ঘিরে ধরে শঙ্কিত করে রেখেছিল। বক্ষমান প্রসঙ্গে যে বুদ্ধি, কুশলতা, শ্রম, রোজগারের বর্তমান উৎস, সেই বুদ্ধি ইত্যাদির কর্ষণে সেচনে পরিবারের প্রতিজনের কিছু না কিছু অংশ অবদান অনস্বীকার্য। কৃতিত্ব বা অধিকার তাই শুধুমাত্র ব্যক্তির নয়, অন্যান্যরাও আনুপাতিক অংশ অনস্বীকার্য। এই আনুপাতিক অংশ বা প্রাপ্য বিবেচনা কিভাবে করা হবে বলেছি, প্রয়োজন ভিত্তিক। কে ঠিক করে দেবে কার প্রয়োজন কতটা এবং কী কী? প্রথমত দেখতে হবে, বিবেচনায় নিতে হবে সেই উপার্জনের গুণ পরিমাণে কার অবদান কতটা ছিল। দ্বিতীয়ত, বর্তমানে কতটা সাহায্য করছে বা অবদান রাখছে। তৃতীয়ত, নিজ নিজ লাইফস্টাইল বজায় রাখতে কার কতটা অর্থের প্রয়োজন। ক্ষুদ্রতম একক পরিবার মাথায় রেখে, একক মানে মা বাবা, শ্বশুর শাশুড়ি মিলে একটি একক, আর পুত্রবধূ মিলে একটি একক একসঙ্গে আছে মাথায় রেখে বলতে হচ্ছে যে প্রতিজন ব্যক্তির নিজের এবং অপর তিনজনের জন্য নিজ নিজ বিবেচনায় প্রয়োজন ভিত্তিক অর্থের প্রাপ্য তালিকা তৈরি করে রাখবে। চারজনের তালিকা পরপর যোগ করে 4 দিয়ে ভাগ করে যে প্রাপ্যটা বের হবে তাকে ভিত্তি করে আলোচনা মীমাংসার পথ নেবে। যেসব হেড এ অর্থ ধার্য করা হবে তাদের কতগুলি বলা যাক, যেমন নীতিতে করা হবে। জৈব অস্তিত্ব রক্ষার্থে, সাংস্কৃতিক প্রয়োজনে, বুদ্ধি বিদ্যা চর্চায়, বিনোদন উপভোগে, সামাজিকতার কারণে, শরীর স্বাস্থ্য রক্ষার্থে ইত্যাদি। সমগ্র পরিবারের জন্য এক একক বা একক একটি মাসিক বাৎসরিক বাজেট তৈরি হবে। এইটি ব্যক্তিগত প্রয়োজনের নিরিখে নয়, পরিবারের নিরিখে তৈরি হবে। পরিবারের কর্তা এটি তৈরি করবে। এর মধ্যে থাকবে খাদ্য অর্থাৎ রান্নাঘরের প্রেক্ষিতে, প্রতি মাসের আবশ্যিক নিত্য খরচা, এস্টাবলিশমেন্ট এক্সপেন্ডিচার্স যেমন বিদ্যুৎ, জল কর, ধোপা নাপিত, পঠন পাঠন ব্যয়, রাঁধুনি, সেবিকা, ড্রাইভার, পেট্রোল ডিজেল, যাতায়াত খরচা, কোনো ব্যক্তিহিতকর খরচা দান ইত্যাদি যা প্রতি মাসে খরচ করতে হয়। বাৎসরিক খরচা যেমন লাইফ ইন্স্যুরেন্স, রেকারিং ডিপোজিট ইত্যাদি, স্বাস্থ্যসেবা, উৎসব অনুষ্ঠান, পূজা পার্বণ ইত্যাদি এবং ব্যক্তিগত প্রাপ্য বা রাহা খরচা। পারিবারিক উপার্জন একটি পরিমাপযোগ্য পরিমাণ। বাজেট ও একটি পরিমাপযোগ্য পরিমাণ দেখাবে। প্রয়োজনের পরিমাণ। এখন 3টি সম্ভাবনা দেখা দেবে। 1, আয় সমান বাজেটের ব্যয়। 2, আয় কম ব্যয় বেশি দেখাচ্ছে। 3, আয় বেশি ব্যয় কম দেখাচ্ছে। প্রথম সম্ভাবনায় কোনো সমস্যা আপাতত নেই, ভবিষ্যতে পরিবর্তিত পরিস্থিতিতে হতে পারে, তার জন্য প্রস্তুতি পরিকল্পনার প্রয়োজন করবে। দ্বিতীয় সম্ভাবনায় আয় কম ব্যয় বেশি অর্থাৎ ঘাটতি দেখাচ্ছে। প্রথম পথ আনুপাতিক হারে ব্যয় কমিয়ে আয়ের সঙ্গে সামঞ্জস্য ঘটানো। দ্বিতীয় পথ ঘাটতির পরিমাণকে নতুন আয়ের দ্বারা নাকচ করে দেওয়া। তৃতীয় সম্ভাবনার আয় বেশি ব্যয় কম হলে একটি পারিবারিক উদ্বৃত্ত ফান্ড তৈরি করা যাবে, উপভোগ করা যাবে, খোলামেলা খরচ করার স্বাধীনতা থাকবে, অবশ্যই পরিকল্পনা করে করে। প্রত্যেক পরিবারের আরেকটি উপার্জন আছে বা থাকে বা ঘটে যা পরিমাপযোগ্য নয়, যেমন সুখ, শান্তি, স্বাস্থ্য, সম্প্রীতি ইত্যাদি সদর্থক অবস্থা। বিপরীত ক্রমে থাকে অপরিমেয়ভাবে থাকে নেতিবাচক অবস্থা, যেমন অসুখ, অশান্তি ইত্যাদি। যে কারণে ঘটে বা ঘটে থাকে তার বিস্তারিত বিবরণ বিশ্লেষণ ইতিপূর্বে বলেছি। মনের টানাপোড়েন বা মন মানসিকতা। ত্যাগ করে ভোগ করার নীতিটি ব্যক্তি ও পরিবারের মান্য হলে সদর্থক ফসল ফলে। ত্যাগ করব না, স্বাধিকারে নির্মম হব এবং ভোগ করব নীতিটি নীতি ফসল ফলায়। অপরের ভোগে বা উপভোগে বাধা দেব নীতিটি সম্পর্কের সর্বনাশ ঘটায়, বিষাক্ততার সৃষ্টি করে। আর যখন সন অব দ্য সয়েল বা পুত্রটি মনে মাথায় সুসংহত হয় না, থাকে না, অর্থাৎ আবেগ প্রবণতায় ভেসে যায়, ধারণা বিশ্বাসের সংস্কারের গতিস্রোতে মন মাথাকে সামিল করে ব্যক্তিত্বের নিমজ্জন ঘটায়, তখনই সেই নিবার্য ডিভোর্স অনিবার্য বলে প্রতীয়মান হয়। পুত্রটি 2 শিবিরের বা পক্ষের মধ্যে মধ্যস্থ হওয়ার কথা, কিন্তু নিজ ভূমিতে থাকা এবং মা ধারণার প্রভাব অথবা বাবা ধারণার চাপ তাকে পদস্খলনে বাধ্য করে তোলে, অযোগ্য পক্ষপাতদুষ্ট নির্মম করে তোলে, একটা স্ববিরোধ ভ্রান্তি, স্বপ্রতিজ্ঞ থেকে বিচ্যুতিজনিত ত্রুটি।
পুত্রবধূটির বেলায়ও একাধিক ভ্রান্তি ঘটেই থাকে। কল্পনাপ্রবণ কৈশোর তারুণ্য পার হতে হতে নানান মনোহর কল্পজীবন, কল্প সংসার, কল্প স্বামী ইত্যাদি গড়ে গড়ে যখন একদিন বাস্তব দ্বৈত জীবন, দাম্পত্য জীবন, সংসার পায়, তখন ছোট বড় বাস্তবের আঘাত তাদের পরবাস জীবনে, পর গৃহজীবনে অনেক মুখ বেদনা, মৌন অনুশোচনা, নির্বাক অশ্রুপতন আর বোবা অনুভবে পীড়ন করতে থাকে। পদে পদে নিষেধের কণ্টক, পদে পদে নীতি বাণীর নির্মম ঘোষণা আর ক্ষণে ক্ষণে হৃদয়ের নির্দয় পীড়ন এদের প্রশ্নমুখী করে তোলে। কেন কেন কেন? যাকে কেন্দ্র করে তার এই পর গৃহে বাস, সেই স্বামীটির কাছে মনের কষ্ট, যন্ত্রণা, প্রশ্ন, জিজ্ঞাসা তুলে মেলে শেয়ার করতে গেলে বারবার সেই ভূমিপুত্রটি বন্ধু না হয়ে শিক্ষক হয়ে প্রকাশ পায়। অনুভূতির অনুভাবনায় আন্তরিক না হয়ে অভিভাবকের মতো, ট্যুর পণ্ডিতের মতো, ট্যুরিস্ট গাইডের মতো নির্দেশ, উপদেশ আর জ্ঞান গর্ব তত্ত্বকথায় তন্ময় হয়, কখনোই মন্ময়তায় আবেশে নিকট করে নেয় না। সংসারের প্রতিনিয়তর কাজে কর্মে এবং পরিবারের সামগ্রিক নীতি নিয়মের বাস্তব ঠক্কর খেয়ে খেয়ে আর দিনান্ত নিশান্ত মানসিক বৈপরীত্যের খোঁচা খেয়ে খেয়ে বধূটির জান্তব স্বটি ক্রমশ তেজি হয়ে ওঠে। সাংস্কৃতিক এবং বিচারশীল দুটি মার খেয়ে যায়, হীনবল হয়ে একদিন হারিয়ে যায়। তখন কেন গুলি সোচ্চার হয়ে ওঠে, প্রতিবাদ করে, প্রতিকারের পথ খোঁজে, বাস্তবের সঙ্গে প্রতিযোজনায় অসফল হয়ে আরও অসাফল্যকে ডেকে আনে। যা কিছু পজিটিভ সদর্থকতার সঙ্গে করে এনেছিল তা ক্রমশ একেবারে নেগেটিভ নেতিবাচকতায় পর্যবসিত হয়। আর তখনই আর পারি না, ইচ্ছে করে না, ভাল লাগে না গুলির কিশলয় পর্ব পার করে পর্ণে পরিণত হয়। মনোবিজ্ঞান সম্মত তথ্য সত্য প্রকরণে প্রশিক্ষণ না থাকায় দুই পক্ষই জৈব আক্রান্ত হয়ে আর হতে হতে প্রথম দিকের টুকরো টুকরো পার্কগুলোকে, স্ফুলিঙ্গগুলোকে আগুনের শিখায় দৃশ্যমান করে তোলে এবং একদিন লেলিহান অগ্নিবলয়ে নিজ নিজ বর্তমান এবং সামগ্রিক এবং যৌথ ভবিষ্যৎকে পুড়িয়ে মারে, নিবার্য ডিভোর্সকে অনিবার্য করে তোলে। দ্বিতীয়ত, এরা যেমন বাক্স প্যাঁটরা ভরে অনেক অনেক ভোগ উপভোগের দ্রব্য সম্ভার সঙ্গে করে আনে, সবই দৃশ্যমান, পরিমাপ করা সম্ভব, পরিমাণ করা সম্ভব, তেমনি মনের অন্তরে কন্তরে অনন্ত অসীম আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, ইচ্ছা, প্রত্যাশা, ভবিষ্যতের পরিকল্পনা বয়ে আনে। তার স্বল্পাংশই প্রকাশ করে বলার সুযোগ পায়, বহুলাংশ প্রকাশ থাকে। আশাভঙ্গের পীড়ন, জ্বালা, যন্ত্রণা এদের মুহ্যমান করে তোলে। তখনও বোঝে না যে আশা প্রত্যাশাগুলি এককভাবে সে তার নিজের মধ্যেই পোষণ করে রেখেছিল। ভঙ্গ যদি হয়েই থাকে তাহলে সে দোষ দায় অপরের নয়, তার নিজের মনের মানসিকতার দোষ দায়। আবেগ, অনুভব, বুদ্ধি, বিচার ধারে না, কষ্টটা তাই বাস্তবিকভাবেই দহনের কারণ হয়। সকৃত এই অব্যক্ত আশা নিরাশা, এই অনুভূত বিষণ্ণতার পীড়ন যে বিষাদ অবসন্নতার জন্ম দেয়, তার জন্য সে কখনোই নিজেকে দায়ী করে না। অপরের স্কন্ধ খোঁজে। কেন সে বোঝে না? কেন কেউ বুঝবে না? আপন ভাবলে তবে তো বুঝবে। এইরকম চিন্তা, ভাবনা, অনুভব তার মনকে বিষিয়ে তোলে। দংশনে নীল হয়ে ওঠা এই মন অনুভব ক্ষণে ক্ষণে কারণে অকারণেই প্রকাশ হয়ে পড়ে। অপরপক্ষ বুঝে পায় না, ভেবে পায় না কোথায় কি ঘটল, অথচ দেখতে পায় বধূটি বেঁকে বসে আছে। এখানেও সেই বাস্তব বোধের ঘাটতি, মনের ভাব অভাব, ক্রিয়াশীলতা এবং সেই সবের প্রকাশ অপ্রকাশের পথ পদ্ধতি বিষয়ে অজ্ঞতা, এমন সব বিষণ্ণতার সংঘাতের কারণ। মান অভিমান, বিরক্তি এবং শেষকালে তিক্ততা, বিরুদ্ধতা, দ্বৈধ। তৃতীয়ত, যৌন সম্পদকে দ্বৈত তৃপ্তি ও মুগ্ধবোধের মাধ্যম না ভেবে আদায় করার, ব্ল্যাকমেল করার অস্ত্র হিসেবে ব্যবহারের মানসিকতাজনিত ভ্রান্তি। প্রকৃতি পুরুষকে ভোক্তা, লোভী, অগ্রক্রিয়াশীল করে গঠন করেছে। শক্তি, তেজ, দম্ভ তার মনে, মাথায়, দেহে লগ্নি করে রেখেছে। প্রকৃতি নারীকে পেলব, সুন্দর, মনোমোহিনী করে গঠন করেছে। চাতুর্যে, ছলাকলায় নিপুণ, কুশলী করে সৃষ্টি করেছে। এইসবই উভয়ের জৈব জান্তব প্রকৃতির মধ্যে পড়ে এবং সেই অস্তিত্ব পর্যায়ে সার্ভাইভালের জন্য ঊর্ধ্বতনের প্রকরণ হিসেবে প্রয়োজনীয় বলেই করেছে। মানবিক পর্বে উত্তরণের ফলে যৌন জীবন সাংস্কৃতিক ও বিচারশীল স্তরে উন্নীত হওয়ার কথা। মন, বুদ্ধি, বিচার আছে বলেই মানুষের বোঝার কথা, জানার কথা, এবং যে যৌন তৃপ্তি এবং যৌন মুগ্ধবোধ পরিপূর্ণভাবেই একটা মন মস্তিষ্কের কাজ। যৌন সঙ্গম লিঙ্গে হয়, কিন্তু যৌনবোধ তৃপ্তি মনের অনুভবে, মস্তিষ্কের কোষে কোষে সঞ্চারিত প্রত্যক্ষের অবদান। পুরুষের শক্তি, তেজ, দম্ভ যেমন সম্পর্ককে নষ্ট করে, বিষাক্ত করে, জান্তব পর্যায়ে নামিয়ে ধর্ষণে পর্যবসিত করতে পারে, তেমনি নারী যখন তার যৌন কেন্দ্রগুলিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, তখনও তা একই রকমের ফসল উৎপন্ন করে। বিরক্তি থেকে তিক্ততা হয়ে হিংস্রতায় পৌঁছে যেতে পারে, যায়ও অধিকাংশ ক্ষেত্রে। দাম্পত্যের ভিত বা মেরু গঠনে যৌনতা প্রাথমিক, যা অন্য কোনো সম্পর্কের ভিত বা মেরু নয়। সেই ভিতকে অস্বীকার করা বা
অন্যভাবে অস্ত্রভাবে ব্যবহার করা একেবারেই অবৈধ, স্ববিরোধী এবং সম্পর্ক নাশক। নারী যখন এই সহজ পত্রিকেই জটিল সমস্যার সমাধানে ব্যবহারযোগ্য বলে ভেবে নেয় আর মোচড় দিয়ে ব্ল্যাকমেইল করার বাসনায় আদায় করার প্রকরণ হিসেবে প্রতিজ্ঞা করানোর পথ বলে অনুসরণ করে, তখন সেই সহজ পথটাই অত্যন্ত জটিল সব সমস্যার সূচনা করে তোলে। পুরুষ যখন আন্ডার ডিউরেস আবেগীয় বাসনার ভরের চাপে কোনো কিছু ঘোষণা করতে বাধ্য হয়, প্রতিজ্ঞা করতে প্ররোচিত হয়, তখন তার মনের মধ্যে যে আগুন, তার মাথার মধ্যে যে প্রতিহিংসার বাসনা দাউ দাউ করে জ্বলে, তা অনেক অনেক ভবিষ্যৎকে পুড়িয়ে দেয়, ছাড়ে খাড়ে পাঠায়। যুদ্ধক্ষেত্রটি নিতান্ত সাংস্কৃতিক কারণেই যৌন কেন্দ্র বিষয় থেকে সরে গিয়ে অন্য যে কোনো বা সব ক্ষেত্রে সংঘর্ষ সংগ্রামকে অনিবার্য করে তোলে। তিক্ততা ক্রমবৃদ্ধিমান হয়ে আর হতে হতে প্রতিশোধ স্পৃহা লেলিহান আকার প্রকার গ্রহণ করে, প্রকাশ পায়, ডাইভোর্স হয়ে যায়। চতুর্থ, অর্ধ সত্য মিথ্যা কল্পসত্যের প্রচার নারীর প্রধান হাতিয়ার বলে মনে করা এবং সেই প্রচারে মন দেওয়া। পুরুষেরা তেমনি প্রচার করে, হাতিয়ার হিসাবেই করে, কিন্তু মাত্রা কম, কারণ যদিও একই। মানসিক কারণটি, বাসনা উদ্দেশ্যটি অপরকে ছোট করে দেখানো, অযোগ্য অক্ষম অমানুষ বলে প্রতিপন্ন করা। কেন? প্রতি তুলনায় নিজেকে বড় করে দেখানো, যোগ্য সক্ষম মানবিক গুণ সম্পন্ন করে প্রতীয়মান করানোর চেষ্টা, নিজের অবচেতনের প্রাকচেতনের হীনমন্যতার অনুভব থেকে মুক্ত হতে অপরকে ছোট করে দেখানো একটা সেলফ ডিফেন্স, অপরাধবোধ থেকে মুক্তি পাওয়ার মেন্টাল মেকানিজম। এই ভ্রান্তিটিও নিজেকে ছোট করে অপরকেও খাটো করে দেখায়, অন্তর্দ্বন্দ্বের যন্ত্রণা অনিবার্যভাবেই তাড়া করে। দ্বিতীয় ভ্রান্তিটি ঘটে নিজের সাংস্কৃতিক স্ব এবং বিচারশীল স্ব এর উন্নীত না করে ক্রমাগত জান্তব স্বয়ে প্রকাশ পাওয়া, সার্মীয় সংঘাতে সামিল হয়ে পড়া। এবং একটি তৃতীয় ভ্রান্তি ঘটে, যা নিজেকে মহৎ অনুভব ক্ষমা ধর্মে দীক্ষিত বলে তুলে মেলে ধরতে চায়। সে মহৎ বলেই এখনও কিছু করেনি, মহানুভব বলেই ক্ষতি করেনি, দীক্ষিত বলেই পাপের ক্ষমা না করে পাপীর ক্ষমা করছে ইত্যাদি। এই তিন রকমের প্রতিটি বা সবকটি বুমেরাং হয়ে ফিরে আসে, আঘাত দেয়, রক্ত ঝরায়। দাম্পত্য কলহের কুশীলবরা নিজ নিজ মা বাবা দাদা বৌদি মামা মামি করে মিথ্যা কল্পসত্য অর্ধসত্যের এমন গুণে মাত্রায় দূষণ ঘটায় যে যারা ঠিক তথ্য সত্য ঘটনা জানলে সাহায্য করতে পারত, তারাই কুশীলবের খ এবং গ এবং তৎসহ নিজ নিজ খ এবং গ প্রত্যক্ষের উপাদানগুলি মনে করতে হবে যোগ করে ভূত পেতনির নেত্যপড়া পরিস্থিতি তৈরি করে নেয়। তখন যাবতীয় গুঞ্জন শেষ হয়ে যায় ঘোষণায়, ডিভোর্স ঘোষণায়। পঞ্চম, আইনের ভয় দেখানোর বা হাতিয়ার করে কাজে লাগানোর ভ্রান্তি। বঙ্কিমচন্দ্রের বাহুবল ও বাক্যবল প্রবন্ধটি যারা পড়েছেন তারা জানেন, লাঠিটা প্রতিকারের ইশারা বহন করে। প্রিভেনশন নির্দেশ, দেয়ালে ঠেস দেওয়া, প্রতিরোধের লাঠিটির ব্যবহার ঘটে, এইমাত্র, আর কিছু নয়, ঘুচে গেল ভয়। লাঠির ব্যবহার ফলাফলের গুণ পরিমাণ প্রত্যক্ষে এনে ভয়টাকেও ছোট করে দেয়। ব্যবহারের সম্ভাবনাটুকু অনন্ত অসীম ফলাফলের দোতনা বহন করে বলে ভয়টা ভয়াবহই থেকে যায়। যেসব সামাজিক ব্যবহারিক আইন প্রণীত হয়েছে তা অন্যায়ের প্রতিকারের জন্য, প্রিভেনশনের জন্য, ব্যক্তিকে সম্ভাবনাগুলির বিষয়ে সচেতন অবহিত করে ভুল পথের পরিহার পথ দেখাতে। সেই আইনকে সিধে করার কাজে লাগাতে গিয়ে মানুষ করার পথগুলি হারিয়ে ফেলছে, প্রতিঘাতের অস্ত্র হিসেবে প্রয়োগ করতে গিয়ে সম্পর্কের কাণ্ড মেরুটিকেই ছেদন করে ফেলছে। এখানেও সেই জান্তব স্ব কামড়াতে ধেয়ে আসছে সহজ এবং প্রবৃত্তির বলে। বোধ বিচারের স্ব অতলে হারিয়ে যাচ্ছে। আবেগ না থাকলে শক্তির যোগান ঘটে না, কিন্তু সেই আবেগই, অনিয়ন্ত্রিত জান্তব আবেগই আমাদের এদের সকলের মরণের অন্ধকার পথে ঠেলে দেয়। নিয়ন্ত্রিত আগুন মানুষের সভ্যতার মূলে, অনিয়ন্ত্রিত হলে সেই আগুনই ধ্বংসের সূত্র হয়ে ওঠে। নলেজ বা জ্ঞান শক্তির উৎস, অজ্ঞান ধ্বংস শক্তির উৎস। নারী প্রকৃতিতে স্বভাবে দুর্বল, কিন্তু সে মনোবৈজ্ঞানিক পথ প্রকরণে সবল হতে পারে। এইটি না জানা, না অনুসরণ করা তার এক পরম ভ্রান্তি। এই ভ্রান্তি তাকে এক কুলে ডিভোর্স এর ছিন্নতায় ঠেলে দেয়, অন্য কুলে দীর্ঘমেয়াদী বিড়ম্বনায় তলিয়ে দেয়। আমাদের সমাজ ব্যবস্থায় ধারণা বিশ্বাসে সে না ঘরকা না ঘাটকা হয়ে ত্রিশঙ্কু জীবনে পৌঁছয়। ষষ্ঠ, তীব্র স্বকেন্দ্রিকতা, স্বামী কেন্দ্রিকতা, বয়স রূপ মনোহরণ কেন্দ্রিকতা। রূপে তোমার
ভোলাবোনাটায় কখনোই মনেই আসে না। অথচ প্রকৃতির নিয়মেই নারীর অবস্থা পরিবর্তন অত্যন্ত পৌনঃপুনিক, ত্বরিত এবং অপূরণযোগ্য। তার ভ্রান্তি এই যে সে ফিরে পেতে চায়, হারিয়ে যাওয়া অবস্থাকে সে সহ্য করতে পারে না। এমনকি নিজের কন্যা সন্তানের প্রতি ঈর্ষাকাতর মাকেও দেখেছি পীড়িত হচ্ছে এবং পীড়ন করছে লিবিডো তাড়নায়, অজ্ঞতার কারণে, বিষম কাম বাসনার চাপে। অথচ নারীকে প্রকৃতি কম্পেনসেট করে রেখেছে, ক্ষতিপূরণের জন্য এমন সব যোগ্যতা বৈশিষ্ট্য দিয়েছে যা পুরুষের পক্ষে অপ্রাপ্য, অনর্জনীয়। সেই সদর্থকে নারীর যে নজর পড়ে না সেটি তার দ্বিতীয় ভ্রান্তি। সে নেগেটিভভাবে ভোগে, হারিয়ে গিয়ে বিমর্ষ হয়, কিন্তু সদর্থক প্রাপ্তিকে লগ্নি করে সম্পদে রূপান্তরিত করতে পারে না। মা হওয়ার যোগ্যতা দিয়ে প্রকৃতি তার কুমারিত্ব হরণ করে নাকি মাতৃত্বে উন্নীত করে? গ্লাসের অর্ধেক শূন্য নাকি অর্ধেক পূর্ণ? গৃহ সন্তান স্বামী বাগানের মালি করে সমাজ তাকে পরাধীন দাসীবৃত্তিতে ঠেলে দেয়, নাকি স্রষ্টা শিল্পী পালকের মধুর ঊর্ধ্বতনে তুলে নেয়? কৈশোর সুন্দর, তারুণ্য ঝলমলে, যৌবন পূর্ণতা, তাই বলে কি পত্নীতে সুন্দর নেই, মাতৃত্বে পূর্ণতা নেই, প্রৌঢ়ত্বে গৃহিণীর মাধুর্য নেই, বয়স্ক প্রবীণ জীবনে অতীত বর্তমান ভবিষ্যতের দূরদর্শিতা নেই? রবীন্দ্রনাথের ইচ্ছে পূরণ গল্পের দিক নির্দেশ অভ্রান্ত, কিন্তু এই কিন্তুতে নারী প্রতি পদে পদে ম্রিয়মাণ বোধ করে। ফজলি আম ফুরোলে সে ফজলি তর আমের সন্ধান করে। 6.2 অনুপার্জিত অর্থের ভাগ বাটোয়ারা, বর্পণ, স্ত্রীধন। বর্পণ, যৌতুক, তত্ত্বপ্রদান, বরাভরণ ইত্যাদি শব্দ ধারণার উদ্ভব, প্রয়োগ এবং অভ্যস্ততা কবে কখন কিভাবে শুরু হয়েছিল সেই অনুসন্ধান সমাজ বিজ্ঞানীর কাজ, কিন্তু কোনো কোনো সম্ভাব্য মানসিকতা এই প্রথা অভ্যাসের পিছনে ছিল তা আমাদের বিবেচ্য বিষয়। কারণ এইসব মানসিকতা এবং তস্য যাবতীয় সুফল যদি কিছু থাকে এবং কুফল দাম্পত্যের সম্পর্কের গঠনে ভাঙনে অনিবার্য প্রভাব ফেলতে বাধ্য। এক, পণপ্রথার পিছনে ঔদার্য, মহানুভবতা, সক্ষমতা এবং ভাবী সংসারের পত্তনে প্রাথমিক লগ্নি, সাহায্য, সুরক্ষাদানের মানসিকতা থাকতে পারে। দুই, পণপ্রথার পিছনে শোষণ, নির্যাতন, বঞ্চনা, প্রবঞ্চনা, মতলব, অভিসন্ধি, ছতুরি, ছল, আদায় বাসনা, নিংড়ে নেওয়ার মনোভাব, কৌশল, বিচক্ষণতাবোধ, গুছিয়ে নেওয়ার ইচ্ছে ইত্যাদি থাকতে পারে। তিন, বাণিজ্যিক বোধে দাম মূল্য ধার্য করে সন্তানের বাজার মূল্য আদায় করার মানসিকতা, লগ্নি করা অর্থের সম্পদের ব্যালেন্স শিট অনুগ বর্তমান বিক্রয় মূল্য ধার্য করার প্রবণতা থাকতে পারে। চার, অপরের কন্যা বা পুত্রবধূকে দায় দেনা লয়াবিলিটি মনে করে পাত্রপক্ষ এককালীন আদায় করা ডিপোজিট হিসেবে বর্পণ পরিমাণ নির্ধারণ করে লেনদেন প্রথাটিকে পুষ্ট করতে পারে। অথবা পাঁচ, নেহাতি ঘুষ হিসেবে কন্যার প্রতি নম্র মানবিক যথাযথ আচরণ করার আবেদনের অনুচ্চারিত অলিখিত ফর্ম পূরণ করতে অ্যাডমিশন প্রোটেকশন ক্যাপিটেশন ফি হিসেবে জমা দিতে বা মেনে নিতে পারে। আমরা 2.1 অংশে যেসব বিবাহের কথা বলেছি, প্রাচীন আর্যদের 5 প্রকার বিবাহে বা উত্তরাধিকার সূত্রে স্বীকৃত 4 প্রকার এর অথবা স্মৃতি মহাভারত কথিত 8 প্রকারের বিবাহে বর্পণের কোনো সদর্থক বা নীতিমূলক উল্লেখ নেই। অনুমান এই যে তখন নৈতিক, সামাজিক, ধর্মীয়, পারিবারিক বিষয় প্রধান ছিল, কারণ উপযোগ, উদ্যোগ, উৎপাদন, বিভাজনে বিনিময় প্রথা প্রচলিত ছিল এবং জীবন যাপন প্রকরণে অর্থ বা মানি একটি চতুর্বর্গ বাণিজ্যিক মাধ্যম হয়ে প্রকাশিত হয়নি। এ মিডিয়াম অব ফোর হয়ে নরমুণ্ডে তোলপাড় ঘটায়নি। বেদেই উল্লেখ আছে যে প্রার্থনার অঙ্গ হিসেবে পুত্র সন্তান আমাকে দাও, হে ঈশ্বর, কন্যা সন্তান অপরকে দিও, আমাকে নয়। অথচ কন্যা না চাইলেও কি হয়, নারী আবশ্যিক ও অনিবার্য প্রাক কৃষি ও বা উত্তর কৃষি জীবনে একইভাবে এবং ক্রম ঊর্ধ্বক্রমে প্রজননের, কর্ষণের, জনশক্তির উৎস হিসেবে। তাই মনে হয় নারীর ক্রমবর্ধমান স্বগত বা ইন্ট্রনসিক মূল্য অত্যান্তিক ছিল বলেই পুরুষের মনে মাথায় উপরে বলা সম্ভাব্য 5 রকমের মনোভাব গজিয়ে ওঠবার সময় সুযোগ পায়নি। কিন্তু কৃষি সভ্যতার অবদানে অপরন্ত অবসরে অধিকারী হয়ে বুদ্ধিমান বিচক্ষণ পুরুষ সমাজ ক্ষমতা অধিকার ভোগকে নিঃসন্ত নিরঙ্কুশ করার জন্য যেসব প্রথা রীতিনীতির প্রচলন ঘটালো, তার মধ্যে প্রায় অর্ধাংশ নারীকে তাদের প্রায়োগিক মূল্যে, ইউটিলিটি ভ্যালুতে পুনর্মূল্যায়ন করে অন্তজ করে দিল। এই নিম্নায়ন প্রক্রিয়া বৈদিক বা প্রাচীন আমল থেকেই চলছিল, কিন্তু শিকার ও ফল আহরণ জীবনযুদ্ধের পর্বে যে সমকক্ষতা আবশ্যিক ও অনিবার্য ছিল তা কৃষি সভ্যতার আমূল পরিবর্তন ঘটিয়ে দিল। কৃষি কতিপয়কে অনেককে সম্পন্নতা দিল, খাদ্য, বাসস্থান, বিপদ আপদ থেকে সুরক্ষা দিল। এরাই ক্রমশ সমাজে প্রধান হয়ে রীতিনীতি প্রথার প্রবর্তক হয়ে দাঁড়ালো। সম্পন্নতা আরও সম্পন্নতা চায়, সুরক্ষা আরও সুরক্ষিত হতে চায়। দুইটি যে উৎস ছিল, সম্পন্নতার ও সুরক্ষার, জমি এবং নারী, সেই উভয় ক্ষেত্রেই কোনো অধিকারী আর অধিক বলে মনে হলো না। আকাঙ্ক্ষা থেকে লোভ, লোভ থেকে শোষণের বাসনা, শোষণের বাসনা পূরণ করতে প্রথা প্রকরণের উদ্ভাবন, প্রয়োগ, নির্মমতা। সংক্ষিপ্ত এই যাত্রাপথে সম্পন্নরা স্বভাবতই সংখ্যায় ক্রমশ কম হবে এবং তাদের সামাজিক মূল্য ও বাণিজ্যিক
দাম বেড়ে যাবে। পুত্র সন্তানের মধ্যে সম্পন্নদের যোগান কম হলে আর কন্যা সন্তানদের পিতাদের চাহিদা বেড়ে গেলে যা হবার তাই হবে এবং হতে থাকলেও তাই। লোভ দুপক্ষের প্রবর্তক কারণ হয়ে দাঁড়ালো। এক পক্ষ আরও সম্পন্ন হতে চায় পাত্রপক্ষ, অন্য পক্ষ কন্যাকে আরও সম্পন্ন ঘরে পাঠাতে চায়। পুত্রদের বাজার দর স্থির হতে থাকলো, বেড়ে যেতে থাকলো। আর বর্পণ বিষয়ে যে 5 রকমের মন মানসিকতার কথা বলেছি তার সবগুলি প্রকাশ পেতে থাকলো। শিল্প সভ্যতার যুগে এই সম্পন্নতা একাধিক দিকে গন্তব্যে পরিণতিতে বহুবিধ হয়ে প্রকাশ পেতে থাকলো। শিক্ষা দীক্ষা, বাণিজ্য, অফিস কাছারি, ব্যবহারিক নৈপুণ্য, কুশলতা ইত্যাদিতে ব্যক্তিগততা কেন্দ্রিক হলো এবং আর্থিক মূল্যায়নের পরিণাম পেল। সামাজিক স্বাভাবিক কারণে পুত্রগণ অনেক অনেক এগিয়ে গেল, কন্যাগণ গৃহ বলিভোগ পিছিয়ে পড়ল। এই অসমতা অমিল যে অযোগ্যতা তৈরি করলো তা পূরণ করতে কন্যার পিতাগণ বরপণের ক্ষতিপূরণে মনোযোগী হলো। সম্পন্নতাকাঙ্ক্ষী উভয় প্রান্তই নিজ নিজ মনে মতে এই অসাম্যের বাজারে তৃপ্তি খুঁজে নিতে সচেষ্ট হলো। গৌরী দান প্রথা এই মনোভাবকে আরও বাড়িয়ে দিল। কেনাবেচার বাজার রমরমা হয়ে উঠল। জামাই কেনা আর পুত্র বেচার বাজার। এই অবস্থার সঙ্গে বা এই অবস্থার মধ্যে সচেতনে অবচেতনে নারীর পিতৃধনের অধিকারের বিষয়টি তলে তলে প্রভাব বিস্তার করবে, এটা স্বাভাবিক। এবং এরই প্রতিফলনে আধুনিককালে সেই অধিকার স্বীকৃত হয়ে এক জটিল অবস্থার সৃষ্টি করেছে। আমাদের বক্ষমান আলোচনায় উভয় পক্ষ পুরুষের এবং তার প্রভাবে নারীর মন মানসিকতা কীভাবে প্রভাবিত হয়ে দাম্পত্য সম্পর্ককে নষ্ট ভ্রষ্ট করে সেই বিষয়টি স্থান পাবে। বিশ্লেষণাংশটি এই জন্য প্রয়োজন যে বরপণের ধারণা ঊর্ধ্বতন প্রক্রিয়াটি মনে স্মরণে রাখলে বোঝাটা সহজ হবে কেন পুরুষ ভুল করতে বাধ্য আর কেনই বা নারীরা স্ত্রীরা ভ্রান্ত প্রতিক্রিয়ায় জড়িয়ে যেতে বাধ্য। দাম্পত্যের উৎসে থাকে যৌথ জীবনের প্রতিজ্ঞা, বরপণ স্ত্রীধনে থাকে লোভ প্রলোভন, স্বামী বা স্বাধিকারের আত্মম্ভরিতা। দাম্পত্যে থাকে দুয়ে মিলে এক হওয়ার বাসনা। সেই বাসনার মূলে দুই প্রান্তের অভিভাবকরা অর্থ সম্পদ লালসার আগুন জেলে রাখে। শুধু অভিভাবকরাই নয়, অনেক অনেক ক্ষেত্রে পাত্রপাত্রীরাও লোভের বয়সে বা বঞ্চিত বোধ থেকে বাঁচার তাগিদে নিজেরাও সেই আগুনে সংগ্রহে কম বেশি মদত দিয়ে থাকে। নিজ নিজ স্ব অর্থসিদ্ধির বাসনায় এরা অনেকেই স্বার্থান্ত মনোভাব এবং অহিতকর আচরণ জেদ প্রকাশ করে থাকে। অভিভাবকগণ যেমন পুত্রকন্যার জন্য বরপণের কবর খুঁড়ে রাখে, তেমনি পুত্রকন্যারাও সখাত সলিলে ডুবে মরার জন্য না জেনে না বুঝে জেদ ধরে। আগুন বলেছি দুইটি অর্থেই, লালসার মনের আগুন যা নিজেকে অপরকে আপনজনদের যাবতীয় নেতি আবেগের জ্বালায় জ্বালিয়ে তোলে, তিক্ততার সৃষ্টি করে এবং ফলে অবশিষ্ট সদর্থক আবেগ অনুভবগুলিকেও ক্রমান্বয়ে ছাই করে ফেলে। আবার দ্বিতীয় অর্থে বাস্তব আগুনের লেলিহান শিখায় পুড়ে পুড়িয়ে মারে। একে স্বার্থের আগুনও বলা যায়। পাত্রপক্ষের স্বার্থবোধের আগুনে অনেক পাতৃপক্ষ পুড়ে যায়, কারণ মেয়ের কথা ভেবে তারা সাধ্যাতীত করে বসে। বর্তমানের গর্ভে ভবিষ্যতের অন্তর্জলি ঘটায়। অনেক পাত্র নিজেই নিজের স্বার্থসিদ্ধির কথা ভেবে আপন স্বার্থের সর্বনাশ ঘটায়। তাৎক্ষণিক সমূহ অর্থ সম্পদ বস্তু স্বার্থের লোভের তাড়নায় ভবিষ্যতের যৌথ জীবন সার্থকতার জলাঞ্জলি দেয়। এটা একটা মানসিকতা যা দীর্ঘ প্রেম পর্বের পরে বা সত্ত্বেও যেমন চাগার দেয়, প্রভাবিত করে, তেমনি অদৃষ্টপূর্ব পাত্রী নির্বাচনে মনোনয়নেও ঘটতে পারে। এই রকমের লোভ কন্যা সন্তানের মন মানসিকতাকেও প্রভাবিত করে, অদ্যভক্ষ ধনুর্গুণ অবস্থায় ঠেলে দিতে পারে অথবা অতিলোভে তাঁতি নষ্ট পরিমাণ নিক্ষেপ করতে পারে যে তারা সেই তাৎক্ষণিক লাভ লোকসান ইত্যাদির তাড়নায় বুঝে উঠতে পারে না। মা বাবার উপর চাপ সৃষ্টি করে, এটা দাও ওটা দাও, এটা দিতে হবে বলে পীড়ন বায়না জেদ প্রকাশ করে বর্তমান নষ্ট ভবিষ্যৎ ভ্রষ্ট করার পথে পা বাড়ায়। সম্পদ আর সম্পন্নতা এক বিষয় নয়। পাত্রপাত্রী যদি বরপণ এবং স্ত্রীধনে ধনী বা সম্পদশালী হতে চায় তাহলে বার্গালারি বা চুরি রাহাজানি ডাকাতি অথবা ছিনতাই করেও তা করা যায় এবং অনেকটা তাই করে তারা। পাত্রপক্ষ কন্যাপক্ষের গৃহে সম্পদে হানা দেয়। পাত্রী নিজের লোভের লালসার পরিতৃপ্তির বাসনায় অথবা প্রেমাস্পদের স্বনির্বন্ধ স্বগৃহে মা বাবার সম্পদের সিঁধ কাটে। এখন আইন কন্যা সন্তানকে সমান অংশীদার ঘোষণা করা সত্ত্বেও পুরনো ধ্যান ধারণা, অভ্যাস, মানসিকতা, লোভের তাড়নায় বিয়ের সময় একবারই যা পেয়ে নেব, পরে আর পাবো না মনোভাবের পীড়নে, অথবা যত পাই তত চাই, চাওয়ার কোনো শেষ নাই নীতিতে গাছের তলার অধিকার একই সঙ্গে হাসিল করে নিতে চায়। নিজের জন্যও নিজের স্বার্থেও যেমন, আপনজনের কথা ভেবেও তেমন। অর্থাৎ আপনজনকে এখানে অনেকে ভাব ভালোবাসা প্রেমের সময় পর পুত্রটিকে নিজের বাবার চাইতেও দাদার চাইতেও বেশি আপন বলে মালুম করে মূল্য দেয়।
ব্যতিক্রম স্বাভাবিকভাবেই থাকে। পুত্রদের মধ্যে থাকে, কন্যাদের মধ্যেও থাকে। তাদের চিন্তা ভাবনা, রুচি, সংস্কার, শিক্ষা, জীবনাদর্শ তাদের সভ্য সুন্দরের পথ দেখায়। পুত্ররা পণ প্রথার বিরোধিতা করে, কন্যারা বেঁকে বসে। এদের মধ্যে অনেকেই দ্বন্দ্বহীন, বাস্তব, অনেকে বিভিন্ন মাত্রা মানে অন্তর্দ্বন্দ্ব শিকার, চায় না এবং চায়। সচেতনদের মন এবং অবচেতনের প্রণোদনার মধ্যে সংঘাত ঘটতেই পারে, সংস্কারের চাপে বিচলিত বোধ করতেই পারে। দ্বন্দ্বহীন নীতিনিষ্ঠদের আত্মপ্রত্যয় কখনোই দুর্বল হয় না, ধোঁকা দেয় না, বিপন্নবোধের আগুনে পোড়ায় না। দ্বন্দ্বাক্রান্তরা মাত্রা পরিমাণে যাই হোক না কেন সহজেই বর্তমানের শিকার হয়ে পড়ে। যখন গোলাপকে অন্য কোনো নামে প্রকাশ করা হয়, বরপণকে কোনো সত্যমেবর মতো সুগার কোটেড অভিধায় বা নামে ঘোষণা করা হয়, অথবা ভবিষ্যতের অনুশোচনার শিকার হয়ে দুঃখ যন্ত্রণা ভোগ করে যখন তেমন কোনো আর্থিক দীনতার ভারে ম্রিয়মাণ বোধ করে। এই একই রকমের শ্রেণীবিভাগ থাকে কর্তাদের মধ্যে, মা বাবার মধ্যে। দ্বন্দ্বহীন আত্মপ্রত্যয়ীরা সব রকমের বর্পণ স্ত্রীধন বিষয়ে নীতিনিষ্ঠ থাকে, ঘোষণা করে, মনোভাব ব্যক্ত করে দেয়, কিন্তু প্রদানে দানে বাধা দিয়ে নির্মম নির্দয় অসাধারণ হয়ে উঠতে চায় না। শোভন শালীন থাকতে শান্ত মুখে মনে কম বেশি নীতিভঙ্গ তাকে মেনে নেয়। দ্বন্দ্বাক্রান্তরা মনে এক, মুখে আর বা মৌন সমর্থনে, নীরব প্রত্যাশায়, একই সঙ্গে নানা এবং হ্যাঁ হ্যাঁতে ভুরিভোজে সামিল হয়ে পড়ে। বর্পণ এবং স্ত্রীধন যে যখন যেভাবেই নিয়ে থাকুক না কেন, তা তাৎক্ষণিক উৎসবমুখর সময়ে বা মনে তেমন তরঙ্গ, ঢেউ, বন্যা, বিপর্যয় বোধের দ্বারা ব্যাহত আক্রান্ত হয় না। খানিকটা থেকে অনেকটা নেশাগ্রস্ততার প্রভাব থাকে বলেই তেমনটি ঘটে না, কিন্তু নানাভাবে অনাগত দিনে অনিবার্যভাবেই তরঙ্গ, ঢেউ, বন্যা, বিপর্যয় টেনে আনে। অর্থনৈতিকভাবে অনেকের জীবনে অপূরণযোগ্য ঘাটতির কারণ হয়ে দেখা দেয়। পীড়ন, যন্ত্রণা, অনুশোচনা পিছু নেয়। অনেক পাত্রপক্ষের ক্ষেত্রেই আরও কেন পেলাম না আর আক্ষেপ, চাইলে আরও পেতাম এর মনোকষ্ট পুনর্বার কন্যাপক্ষকে নিংড়ানোর পথ প্রকরণ খুঁজে নেয়। নিউজ রিপোর্টে দেখা যায় পুত্রকন্যা এখন স্বামী স্ত্রী ছোটোখাটো মতান্তরেই বিষয় থেকে সরে গিয়ে নানাভাবে ইঙ্গিতের ভাষায় এই কেনাবেচার বাণিজ্যিক দিককে মেলে ধরে। শিক্ষা, দীক্ষা, রুচি, সংস্কারের বেড়া ভেঙে যায়। কণ্ঠ, বাক্য, গমক, মাত্রা ছাড়া জান্তব প্রকার পেতে চায়। এই সবের মূলে থাকে সেই মন মানসিকতা, লোভ, লালসা, আশা, আকাঙ্ক্ষা, শোষণ, বঞ্চনা, ব্ল্যাকমেইলিং, র্যানসম, এক্সটর্শন, যা আগে বিস্তারিত করে বলেছি। বীজের মধ্যে যদি দূষণ থাকে তাহলে পাদপে তা প্রকাশ পাবেই, একদিন মশিলিপ্ত মহিরূহ হয়ে তা প্রকাশ পাবেই। তখন ক্রমান্বয়ে দিনে দিনে, মাসে মাসে, বছরে বিন্দু বিন্দু তিক্ততা জড়ো হতে একদিন ডিভোর্সের বিপর্যস্ততায় অথবা আত্মহননের সর্বনাশে টেনে নামাবে। রিডিমিং ফিচার বা প্রয়োজনীয় উপাদান বিষয়ে কি কিছু আছে এই প্রথার মধ্যে? না, এই প্রথার মধ্যে একেবারেই কিছু নেই। হয়তোবা একদিন ছিল, এখন আর নেই। তাহলে পরিবর্তনশীলতার মধ্যে অভিব্যক্তির ধারায় একদিন যা সঠিক, যথাযথ, বাস্তবসম্মত থাকে, অন্যদিন তা থাকে না কারণ অন্য কোনো বিকল্প এসে সেই বর্জ্য প্রথাকে গ্রাহ্য কোনো প্রথায় উন্নীত করে। একটি প্রথা, রীতি, সংস্কার কোনো না কোনো প্রয়োজনে, চাহিদা পূরণের জন্য সমাজে প্রচলিত হয়। সেই চাহিদা বা প্রয়োজনটি কী ছিল? একাধিক সম্ভাব্য উত্তরের মধ্যে দুইটি উল্লেখ করা যাক। এক, প্রয়োজনে এর সংগ্রহ। জমি চাষ করতে গরু, মোষ, ঘোড়া, উট চাই, তাই বাজার থেকে বা বিনিময়ের মাধ্যমে চেয়ে চিনতে সেই সব প্রাণী সংগ্রহ করার প্রথা। এইটি শেষ পর্যন্ত বাণিজ্যিক হতে বাধ্য। দাম দাও, কিনে আনো, চাহিদা পূরণ করো। এখানে প্রয়োজন, চাহিদা বোধটি কর্তার, ব্যক্তির, বেষ্টির বা গরু ইত্যাদির নয়। তাই অনুরূপভাবে পুত্রকন্যার বিয়ে দিতে প্রয়োজনে একটি কন্যাপুত্র সংগ্রহ করা গৃহকর্তার দায়। তাই বাজারে যায় সংগ্রহ করতে, কিনতে, যেখানে ব্যক্তির অর্থাৎ পুত্রকন্যার কোনো বক্তব্য, মতামত থাকার কথা নয়। কর্তাই কর্তা, দর দাম, চাহিদা, যোগান, গুণ, মান ইত্যাদি প্রভৃতি গরুর দাঁত, লেজ, চুন, শিং, বাট এর মতো নির্ধারণ করে সংগ্রহ ক্রিয়াটি সমাপন করার প্রথা বর্পণ অনিবার্য। 2, এখন আমার সময় হয়েছে যৌথ জীবন করার। একাধিক পরিবর্তন ঘটে গেছে বলে সময় একটা ফ্যাক্টর। উপাদান বলে স্বীকৃত আমি অর্থাৎ কর্তা নয়, পাত্র একটা ফ্যাক্টর বা সিদ্ধান্তকারী বলে মান্য, এবং জীবনটাই মূল বন্ধনে যৌথ তা বা দাম্পত্য একক প্রাধান্য পাচ্ছে, পরিবার নয়, বৃহৎ একক নয়। গৌড়বঙ্গে এখন আর গৌরীদান নেই। শিবরা এখন আর সংবেদনহীন শিলা বা লিঙ্গ মাত্র নয়। ছেলেমেয়েদের আইনের কথা বাদ দিয়েই অনেক প্রস্তুতির পর্ব একই সঙ্গে বা পরপর চলতে থাকে। নাচ, গান, লেখাপড়া, যোগ্যতা অর্জন, সামাজিক, আর্থিক, মানসিক এবং প্রত্যয়ী না হওয়া পর্যন্ত সে বা তারা বিয়েতে রাজি হয় না।
এখানেও সেই ক এর জন্য খ সংগ্রহের কথা থাকছে, কিন্তু সব কয়টি সিম্বল, ধারণা, প্রয়োজন, চাহিদা আমূল পাল্টে গেছে। তাই ফর্ম একই আছে কিন্তু কন্টেন্টে অন্যথা ঘটছে। চাষবাস পরিবারের জন্য নয়, আমার নিজের দাম্পত্যের প্রয়োজনে আমি জীবনসঙ্গী বা সঙ্গিনী সংগ্রহ করতে চাই। অর্থাৎ কর্তা নয়, আর ক্রয়যোগ্য পুরুষ বা নারী নয়, আমি জীবন সঙ্গী খুঁজতে চাই। তোমরা অর্থাৎ মা বাবা আপনজনরা সাহায্য করবে যদি ও যখন তেমন সাহায্য চাই, কারণ অনেকেই নিজে নিজেই সেই সংগ্রহের কাজটি সমাপন করে রাখছে। অর্থাৎ হয় এক, যে পাত্রপাত্রী সংগ্রহ করেছি তার সঙ্গে দাম্পত্যের স্বীকৃতি দাও, অথবা দুই, তোমরা একটি যোগ্য পাত্রপাত্রী খুঁজে দাও যাকে আমি জীবন সঙ্গী বা সঙ্গিনী করব। এই অবস্থানে বাজার, দরদাম, বাণিজ্যিক মূল্যায়ন ইত্যাদি এক লহমায় নাকচ বাতিল হয়ে যাওয়ার কথা, কারণ একটি যোগ্য পাত্র চাই বা পাত্রী চাই, বর্পণ নয়, স্ত্রীধন নয়, বাজারের চাহিদা জোগান নয়, দরদাম নয়, শুধু একজন জীবন সঙ্গী চাই বা জীবন সঙ্গিনী চাই। পাত্রপাত্রী খুঁজতে বা জীবন সঙ্গী বা সঙ্গিনী বাঁচতে টাকা পয়সা, ধন দৌলত, দ্রব্য সামগ্রী, ছাতা, শাড়ি অপ্রয়োজনীয়, অপাঙ্ক্তেয়, অপ্রাসঙ্গিক। যদিও জীবন যাপন করতে, সংসার করতে, সে দ্বিত্বেই হোক বা বহু দ্বিত্বের একত্রেই হোক, এবং সেই দাম্পত্য এককের দৈনন্দিন যাপনে টাকা পয়সা, ধন দৌলত ইত্যাদি প্রভৃতি আবশ্যিক এবং অনিবার্য। চাই এবং অবশ্যই চাই। তা সেই চায়ের সংস্থান করেই তো ঘোষণা করেছি যে এখন আমার হয়েছে সময়। বাসব অথবা বাসবদত্তাকে চাই। কর্তাদের কাজ কী কী? সমর্থন করা, স্বীকৃতি দেওয়া, আশীর্বাদে মঙ্গল কল্যাণের পথ দেখানো, নাকি পুত্রকন্যা কেন্দ্রিক হিসেব কষা, ব্যালেন্স শিট বানানো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করা, বয়েল মুঝে বার, অথবা বাঁশ তুমি ঝাড়ে কেন। মানসিকতা অতএব পরিপূর্ণ এক বজ্র দূষিত মানসিকতা। বজ্র দূষিত এই জন্য যে এখানে ভ্রান্ত চিন্তাভাবনা ঘটছে, তীব্র আবেগ অনুভব প্রকাশ পাচ্ছে এবং দূষিত ইচ্ছা আকাঙ্ক্ষা মাথা চাড়া দিচ্ছে। কীভাবে বলি? তাই প্রশ্ন উত্তরে বলি। প্রশ্ন: পুত্রকে মানুষ করতে সময়, ধৈর্য, প্রচেষ্টা, অর্থ খরচ করেছি, তার কি হবে? আমার লাভ কি হলো? উত্তর: দ্বিতীয়াংশ প্রথম। সন্তানকে ব্যবসায়ের কাঁচামাল, ফিনিশড প্রোডাক্ট এর প্যাকেজড কমোডিটি ভেবে ভুল করা হচ্ছে। পুত্র বা সন্তান একটি ভ্যালু, একজন ব্যক্তি, একটি মানবিক অস্তিত্ব। প্রথমাংশ: সব মা বাবার দায় সন্তানকে মানুষ করে তৈরি করা, পুত্রকেও কন্যাকেও। সেই দায়িত্ব পালন করে কোনো বাণিজ্যিক, ব্যবসায়িক, জৈবিক কাজ করা হয়নি। জৈবিক, সাংস্কৃতিক, বৌদ্ধিক, সামাজিক কাজ পূরণ করা হয়েছে। কোনো সন্তানই নিজে নিজে আসে না হ্রস্ব দীর্ঘ থেকে দাবিপত্র নিয়ে, মা বাবার মনের ইচ্ছা হয়ে প্রকাশ পায়। এটা জৈবিক নৈতিক অধিকার সন্তানের। ঠিক তেমনই মা বাবার মনের ইচ্ছে হয়ে প্রকাশ পায়। এটা জৈবিক নৈতিক অধিকার সন্তানের। ঠিক তেমনই মা বাবার জৈবিক নৈতিক এবং আইনানুগ অধিকার আছে প্রবীণ বয়সে দেখাশোনার, সুরক্ষার। প্রশ্ন: ওরা অনভিজ্ঞ, ভুল করলে অনুশোচনা করতে হবে ওদের, ওদের ভালো মন্দ দেখা আমাদের কাজ নয়। উত্তর: প্রত্যেক ব্যক্তি অনভিজ্ঞ। প্রত্যেক ব্যক্তি অনভিজ্ঞ। আগে জন্মায়নি বলে জন্মের সময় অনভিজ্ঞ, আগে বিদ্যালয়ে যায়নি বলে অনভিজ্ঞ, আগে বিয়ে করেনি বলে অনভিজ্ঞ, আগে সন্তান জন্ম দেয়নি বলে অনভিজ্ঞ, আগে সন্তানের বিয়ে দেয়নি বলে অনভিজ্ঞ, এমনকি আগে কখনো মরেনি বলে সেখানেও অনভিজ্ঞ থেকেই মরতে হবে। ভুল করা প্রাণীর স্বভাব, সবাই করে। সঠিক করে করা মানুষের অধিকার। ভুল করে করে আমরা প্রত্যেকেই ছোট বড় ভুলের পাহাড়ে বসে যখন তার স্বরে চিৎকার করি ওরা ভুল করবে, তখন অদৃষ্ট যেমন মুখ টিপে হাসে, ওরাও তেমনি মনে মনে হেসে ফেলে। আর তাছাড়া ভুল করবেই, ঠিক করবেই না এমন একটা ভাবনা অহংকারী আত্মম্ভারীর পক্ষেই শোভা পায়, চিন্তাশীলের পক্ষে নয়। ভবিষ্যৎ পুরুষের ভাগ্য আর স্ত্রীর চরিত্র নিয়ে কি যেন বলা হয়েছে না? সবশেষের উত্তর হ্যাঁ এবং না। হ্যাঁ, যদি ও যখন ওরা ওদের ভালো মন্দ বিষয়ে আমাদের কাছে পরামর্শের জন্য আসবে, আর না, একেবারেই না যখন ওরা আসবে না আর আমরা বেগ সামলাতে না পেরে উপদেশ বর্ষণ করব। প্রশ্ন: পুত্রের এবং পুত্রবধূর ভবিষ্যৎ জীবনের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা প্রাথমিক সম্পন্নতার সম্পদের লগ্নির জন্য একটা আর্থিক ভিত তৈরি করার জন্য কোনো চেষ্টা করব না? উত্তর: আবার সেই হ্যাঁ এবং না। হ্যাঁ, যদি সন্তান চাই, যদি সন্তান আর্থিকভাবে অযোগ্য, স্বল্পযোগ্য হয় এবং তা সত্ত্বেও বিয়ে করতে চায়, যে কোনো কারণেই হোক, যদি বিয়েটা বিলম্বিত করা না যায়, তাহলে এককালীন অথবা মাসে মাসে সাহায্যের প্রয়োজন ঘটতে পারে, কিন্তু সেই
প্রয়োজনে মা বাবা বা সন্তান রাহাজানি, কেপমারি, ডাকাতি, চৌর্য ইত্যাদি পথ নেবে কোন আইনে, কোন নিয়মে, কোন নৈতিকতায়? নিজ নিজ গচ্ছিত বা উপার্জিত অর্থ থেকে সেই সাহায্য না করে অপরের পকেট কেটে, ব্যাংক কেটে সম্পত্তির দিকে নজর পড়বে কেন? যত খরচ সন্তানকে লেখাপড়া শেখাতে ব্যয় হয়েছে, স্কুল, কোচিং, টিউশন, ভর্তি ফি, ক্যাপিটেশন ইত্যাদি, তখন কেন চৌর্যের পথ নেওয়া হয়নি? এখন কেন তবে অন্য কোনো নরমুণ্ডের বলিদানে আগ্রহ? যুক্তিগুলি অতএব অপযুক্তি, বাহানা, প্রকৃত সংস্কারলব্ধ লোভী লালসাকে আড়াল করার জন্য সামাজিক সংস্কারের চাদর মাত্র। মা বাবা যেমন অন্যান্য প্রয়োজনের সিদ্ধির জন্য আর্থিক সাহায্য দিয়েছে, তেমনি প্রয়োজন থাকলে আরও কিছুদিন সেই সাহায্য দিতেই পারে। অন্যথা সন্তান নিজে উপার্জন করে তার বা তাদের প্রয়োজন মেটাবে। না কেন? নাটা এই জন্য যে সাবালক সন্তানের, যুবক পুত্রের এবং পুত্রবধূর যত খুশি আর্থিক সীমাবদ্ধতা থাক না কেন, সেই সমস্যার সমাধান তাকেই করতে হবে। ব্যক্তিত্ব, আত্মমর্যাদাবোধ, স্বাধীনতা ইত্যাদি গুণমানের কথাগুলি স্মরণ করিয়ে দিতে হবে। সব সত্ত্বেও যদি সন্তান আর্থিক সাহায্য চায়, প্রার্থনা করে, তবে ক সাময়িক অনুদান, খ ঋণ এবং গ কাপড়ের মাপে কোট কাটার বা বানানোর নীতিটি ঘোষণা করে দিতে হবে। সন্তানের আর্থিক অযোগ্যতাকে পূরণ করতে বা ঢাকতে অন্য কোনো নরমুণ্ড অন্বেষণ নৈব চ। সবিশেষ এই মনোভাব বা প্রথা পদ্ধতি দাম্পত্যে শুধু অশুভকেই আবাহন করে। প্রশ্ন: কন্যাটিকে যখন পুত্রবধূ করে আনছি, তখন তো তার পিতৃসম্পদের অধিকার বাদ দিয়েই আনছি। সেই পাওনাগুলির অধিকারের কি হবে? সম্পত্তির সম্ভাব্য অংশের বদলে এককালীন অর্থ বর্পণ হিসেবে কম্পেনসেটরি ক্ষতিপূরণাত্মক নয়? উত্তর: প্রশ্নের অভ্যন্তরে যেসব মানসিকতা লুকিয়ে আছে তারা নিম্নমানের, ধূর্ত, লোভ, লালসাশ্রয়ী। তাই তাদের আড়াল করে র্যাশনালাইজ করার, গ্রাহ্য মহিমান্বয়নের অক্ষম প্রচেষ্টা অপ্রকাশ থাকছে না। এক, মা বাবার মৃত্যু না হলে সন্তানের অধিকার জন্মায় না। দক্ষিণ ভারতে জন্মের লগ্নেই অধিকার জন্মায়। সম্পত্তিতে অধিকারের প্রশ্নটি তাই কল্পবৈধ, বাস্তব সত্য নয়, বিয়ের সময় তো নয়। 2, কোনো পাত্রপক্ষ কখনোই লিখে দেয় না যে গাছের সম্ভাব্য কাঁঠালের জন্য এখনকার গোঁফে তেল বা দাবিটি করা হচ্ছে। 3, সম্ভাব্য দাবিটি কন্যার সম্পর্কিত শ্বশুরের নয়। 4, কন্যার পিতার সম্পত্তি বিষয়ে তার একাধিক বিকল্প থাকে, তাই তাকে বিকল্পহীন করে ছিনতাই করাটা অবৈধ, অন্যায়, অমানবিক। প্রশ্ন: ছেলের বিয়ে তো একবারই দেব, মনের স্বাদ পুড়িয়ে খরচ করব না? কে দেবে সেই লক্ষ লক্ষ টাকা? সমাজে বাস করি, তাই রিটার্ন নিমন্ত্রণ তো করতেই হবে নাকি? উত্তর: স্রোতের উপর দিকে নেকড়ে আর নিচের দিকে মেষ শাবকে গল্প মনে পড়ছে? লোভী তস্করের ছলের অভাব হয় না। একবারই বিয়ে বা প্রথমবার বিষয়টিকে অনভিজ্ঞতার প্রসঙ্গে একবার বলেছি। অনেক কিছুই জীবনে একবার প্রথমবার করি, তাই বলে পরমুণ্ডচ্ছেদন সিদ্ধ হয় না। মনের স্বাদ পূরণ করতে কেউ বাধা দিচ্ছে না, তার নিজের ক্ষমতায়, নিজের অর্থে কেন করা হবে না? একমাত্র নিজের স্বাদ যখন আত্মহত্যা, তখনই তা আইনানুগ নয়। অর্থহত্যায় বাধা নেই। সামাজিকতার যুক্তিটি ভিশিয়াল সাইকেল বা বিষবৃত্ত যুক্তি। ছেদনে রক্তপাতের সম্ভাবনা নেই। সব প্রশ্নের মধ্যেই লোভ, লালসা, ধূর্ততা লুকিয়ে আছে। সঙ্গে থাকছে দূষিত প্রথার সুযোগ সন্ধানী মনোভাব। মুখে সবাই ন্যায়, নীতি, মানবিকতার বুলি আওড়াবে, কিন্তু কার্যকালে সমুৎপন্নে না সা বুলি, না তৎ মানবিকতা, নরস্বভাব বা জৈব স্বভাব। আর এই কারণে যে শত শত দাম্পত্যে বিষের প্রবাহ গোপনে সরবে বহমান প্রকাশিত হচ্ছে, তা শেষ পর্যন্ত ডিভোর্সমুখী হয়ে দাম্পত্য হননে রক্তক্ষয়ী হয়ে উঠছে, অথবা অগ্নি উদ্গারী। 6.3 সংকর বা অসবর্ণ বিবাহের অনর্থ। একটি নীতি উপসর্গ যোগে অর্থের অর্থ এখানে পাল্টে গিয়ে অনিষ্টকারী, অমঙ্গল, অশুভ, অপকর্ম, বিপত্তিকর, অভিশপ্ত ইত্যাদি অর্থে দাম্পত্য প্রভাব বিস্তার করে। এককালে শঙ্কর বিবাহ ধিকৃত ছিল। মহাভারতের ঘোষণা নিরিখটি মহাভারতে নারী কন্যা জায়া জনয়িত্রী গ্রন্থে তুলে দিয়েছি। সেই আর্য ধারণা বিশ্বাসটি এমনই গজাল মেরে গজানো হয়েছে যে এখনও তার চাপ প্রভাব থেকে অনেকেই মুক্ত হতে পারেনি। আধুনিক চলমান সভ্য জীবনের বিশ্বমুখিতার কারণে এবং বহু মিশ্রণ জীবনযাপনের প্রেক্ষিতে অনেকেই মানবিকতাকেই আর্য ব্রাহ্মণ তা থেকে অধিক মূল্য দিয়ে থাকে। ফলে তার একটা দ্বন্দ্ব সংঘাতের ক্ষেত্র সমাজে এবং পরিবারে তৈরি থেকে গেছে। তীব্রতা কমলেও তীক্ষ্ণ বিদ্ধকারিতা কমেনি।
পুরনো পন্থীদের বাক্যে, ভাষায়, ভঙ্গিতে। চাতুর্বর্ণ বিভাজনে সমাজে যতটা ক্ষতি ঘটেছে তার তুলনায় মানসিক দূষণ ঘটেছে অনেক অনেক বেশি। যুগ যুগ পার হয়ে মানুষের বুদ্ধি মেধা অর্জন চাঁদের জমিতে আর মঙ্গলের স্পর্শে যখন উচ্ছ্বাসমুখর, পৃথিবী চ্যাপ্টা থেকে গোল হয়ে একটিমাত্র গ্রাম বিস্তারে যখন মুহূর্তমাত্র দূরত্বের নৈকট্যে অভিষিক্ত, আঙুলের একটিমাত্র মৃদু স্পর্শে যা চাই তাই পাই পর্যায়ে পৌঁছে গেছে, তখনও অনেক বর্জ্য দূষিত অমানবিক চিন্তাভাবনা ধ্যান ধারণা মানুষের মনকে অচলায়তনের অন্ধকার অবস্থানে ধরে রেখেছে। তাই বক্ষমান আলোচনায় পাত্রপাত্রী নির্বাচনে সাধারণভাবে অসবর্ণ বিবাহ অসমর্থিত অপ্রায়সদৃশ্য মানসিকতা, পাত্রপাত্রী মনোনয়নে যখন নিজেরাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পর্যায়ে পার হয়ে দাম্পত্যের যৌথ জীবনে প্রবেশ করতে চায় তখন ব্যক্তি প্রধান দৃষ্টিটাই থাকে, বর্ণপ্রধান বিবেচনা সচেতনে প্রায় থাকেই না। প্রায় বলার কারণ অনেক মনোনয়নে প্রাক ধারণা প্রভাব বিস্তার করে থাকে সচেতনে, কখনো অবচেতনের প্রণোদনায় পরবর্তী কোনো ধাপে পর্যায়ে মনোনয়ন বাতিল হয়ে যায়। যে অত্যল্প সংখ্যক পরিচয় অসবর্ণ বা সংকর বিবাহের দিকে গতি পায় সেখানে এক অনার কিলিং, সম্মান বাঁচাতে পাত্র পাত্রীর হত্যা বিতাড়ন ইত্যাদি ঘটে। 2, মধ্যবিত্ত শিক্ষিত জন পরিত্যক্ত হয়, বিতাড়িত হয় অথবা নিজেরাই গৃহত্যাগ করে স্বতন্ত্র জীবন যাপন করে। 3, দ্বন্দ্বাক্রান্ত পরিবার দুঃখ বেদনার মধ্যে দিন কাটায় এবং সংঘর্ষ সংঘাতকে নিত্যসঙ্গী করে ধিকৃত জীবন যাপন করে, অনেক কারণেই করে। অথবা 4, একসময় নিজ নিজ অবচেতনের সংস্কারের চাপে নিজেরাই নিজ নিজ বুদ্ধি বিবেচনা বিশ্লেষণ ক্ষমতা হারিয়ে সুপার ইগোর তাড়নায় নির্বোধ অবিবেচক অবিশ্লেষক হয়ে দাম্পত্যের ভরাডুবি ঘটায়। যে 2-4 জন সমাজের সংস্কারের আর নিজ নিজ অবচেতনের হাত থেকে নিস্তার পেয়ে সাফল্যে পৌঁছয় তাদের সংখ্যা এখনও পর্যন্ত নগণ্য, যদিও সূর্যোদয় ঘটছে। ঋষি গৌতম একজনই ব্রাহ্মণ, একটি মাত্র কবিতা সত্যকাম, তাই একটি মাত্র দ্বিজোত্তম জাবালার পুত্র হওয়া সত্ত্বেও যে ব্যক্তিত্ব আত্মপ্রত্যয় এবং জ্ঞান প্রজ্ঞা আর দূরদর্শিতা থাকলে বর্জ্য দূষিত সংস্কার কুসংস্কার থেকে মুক্তি মেলে, যে মনোবিজ্ঞান জীববিজ্ঞান সমাজ বিজ্ঞানের তথ্য সত্য জানলে এবং যে আর্থিক স্বাধীনতা থাকলে নিজ নিজ সিদ্ধান্তে স্থির অটল থাকা যায়, তার অভাব দুর্দৈবকেই ডেকে আনে ব্যক্তিগতভাবে অথবা সমাজ পরিবার পর্যায়ে। তখন শাস্তি থেকে বাঁচতে ডিভোর্স এর শান্তি অনিবার্য হয়ে দেখা দেয় অথবা দুর্বিষহ জীবন যাপন করতে বাধ্য করে। ব্যক্তি জীবনের গভীরে প্রথিত ধারণা বিশ্বাসগুলি সচেতন প্রেম পর্বে বা দাম্পত্যের পরিকল্পনা পর্যায়ে যাদের মনে বিশেষ কোনো প্রভাব বিস্তার করে না, তারাই পরবর্তী জীবনে কাকতালীয় যুক্তিবিন্যাসে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিণতিকেই ভ্রান্ত কার্যকরণের শৃঙ্খলে ব্যাখ্যা খুঁজে নিতে পারে। ওই জন্যই এই হয়েছে বা সেই এর কারণেই এই ক্ষতি ঘটেছে। সকলের দাম্পত্য জীবনেই অনেকানেক এইগুলি ঘটে। ক্ষগুলি দেখা যায়, অনাকাঙ্ক্ষিত ফল বাস্তব হয়, যখন হয় তখন অদৃষ্টকে দোষ দেয়, ঈশ্বরকে কাঠগড়ায় দাঁড় করায়, মা বাবার ঘাড়ে দোষ চাপায়, কিন্তু অসবর্ণ পাত্রপাত্রীর সহজ সামনে সচেতনে থাকা কাকটিকেই বিধিবর্জিত বিবাহটিকেই ফলাফলের কারণ হিসেবে গণ্য করে মনান্তর মতান্তর অনুশোচনা আত্মধিক্কারের পথ নিতে পারে দুর্বিষহ। সেই দুর্বলতা, সেই অনিশ্চয়তার ভয়, ভবিষ্যতের শঙ্কা যা মা বাবা সন্তানকে কোষ্ঠী বিচারের প্রবণ করে তোলে, গ্রহ নক্ষত্রের কোপানল থেকে বাঁচার জন্য পাথর রত্ন ধারণে প্রবৃত্ত করে, হস্তরেখাবিদের দ্বারস্থ করে তোলে, আর বারবার এখানে ওখানে সেখানে তথ্য সত্য জানার আগ্রহে লুকিয়ে গুপ্তচর গোয়েন্দাগিরিতে প্রবণ করে তোলে। এই দুর্বলতার মূলে থাকে সংকর ত্রাস আতঙ্ক, থাকে অজ্ঞতার অন্ধকার, থাকে যা জানা যায় না তাকে ভবিষ্যৎকে জানার আগ্রহ। ভবিষ্যৎ তৈরি করে তুলতে হয়, কোনো স্থির বস্তু বিষয় নয় যা জানা যাবে। এবং থাকে একটা পর পুত্র পর নারী ভীতি। জীবনের হাজারো অন্যান্য কাজে কর্মে স্কুলে কলেজে চাকরি ব্যবসায় ভ্রমণে বিদেশ যাত্রায় অনিশ্চয়তায় জনিত দুর্বলতা থাকলেও অবশ্যম্ভাবী জেনেই বোধ হয় কোষ্ঠী রত্ন গ্রহ নক্ষত্র করি না, তেমন করে করি না, কিন্তু ছেলের বা মেয়ের বিয়ে দিতে কেন রাতের ঘুম ছুটে যায়, দিনের স্বস্তি হারায়। এই ভ্রান্ত ভাবনাই ডিভোর্সকে একদিন অভ্রান্ত বাস্তব করে তোলে। একটা অকারণ অহেতুক বর্ণবিশ্বাস জাতপাতের ধারণা নিজ নিজ সংস্কারাচ্ছন্ন মনের অন্ধকার অবচেতন থেকে হঠাৎ নির্গত হয়ে যাবতীয় সভ্যতা ভব্যতা শিক্ষার প্রাসাদকে ধসিয়ে দেয়, চুরমার করে দেয়, ডিভোর্সমুখী করে তোলে। সম্পর্ক গঠনের প্রথম পর্বে, মধ্য পর্যায়ে এবং শেষকালের দাম্পত্যের সমূহ পর্যায়ে কোনো পর্যায়েই এরা জীববিজ্ঞান শরীর বিজ্ঞান মনোবিজ্ঞানের তথ্য সত্য বিশ্লেষণের আগ্রহ দেখায় না। এবং যখন দ্বিধা দ্বন্দ্ব অনিশ্চয়তার আক্রমণে ক্রমশই তিক্ততার সৃষ্টি হতে থাকে, তখনও বিজ্ঞানভিত্তিক সত্য তথ্য আহরণে
মন না দিয়ে পোস্ট হক এর্গো ক্রপ্টার হক বা কাকতলীয় যুক্তিতে বর্ণ জাতকেই দোষ দেয়। একটা নন্দঘোষকে চাই, কারণ স্কন্ধ প্রকৃতিগতভাবেই অতিশয় প্রিয়। সস্কন্ধ প্রকৃতিগতভাবেই অতিশয় প্রিয়। হাজার লক্ষ সমবর্ণের সমশ্রেণীর দাম্পত্য যখন তিক্ততাক্রান্ত হয় তখন সব ক্ষেত্রে তুমিকে দায়ী করা হয়, কিন্তু যে কতিপয় অসবর্ণ সংকর বিবাহ ঘটে সেখানে সংস্কার রূপ প্রাচীন সত্যকে কেন কাঠগড়ায় দাঁড় করানো হয়? হাজারো কারণ আছে, যার মধ্যে সেই তুমিকে আরও ছোট করার, নীচ প্রতিপন্ন করার, উচ্চবর্গীয় ব্রাহ্মণ্য চেতনা হিস হিস করে অবচেতনের গহ্বর থেকে ফনা তুলে দংশন করে। বিষাক্রান্ত পথ ডিভোর্সের তাগা বাঁধতে ছুটে যায়, চঞ্চল হয়ে ওঠে, অনিবার্য। কিন্তু